ওই কুত্তার বাচ্চা, তোকে এই রুমে আসতে কে বলেছে? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরেই মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর থেকে যদি আমার রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না, কারণ এইটা আমার সাথে শুধু আজকে করছে তা না, প্রতিদিনই আমার সাথে এরকম করে ঈশিতা। এরপর আমি নিচে না গিয়ে আমার রুমে চলে আসলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি ঈশিতা খাবার টেবিলে বসে আছে। আমিও গেলাম সেখানে। আবির, এদিকে আসো। জি আঙ্কেল, বলেন। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবার খাবো। আমি ঈশিতার দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। তখন আন্টি বলল, কি হয়েছে আবির, তোকে বসতে বললো না? আসলে আন্টি আমাকে নিজের ছেলের মতোই দেখেন, এজন্য আমাকে তুই করে বলে। যাই হোক, আমি এখনো দাঁড়িয়ে আছি আর ঈশিতার দিকে তাকিয়ে আছি। ও শুধু রাগে ফুঁসতেছে। আবির, তোমাকে আমি বসতে বলেছি, তুমি কি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ? হ্যাঁ আঙ্কেল, বসছি। তখন ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলে, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের খেতে হয় তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না ঈশিতা, আবির কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এই বলে ঈশিতা না খেয়ে উঠে গেল। আন্টি আঙ্কেল দুজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে ওনাদের বললাম, আঙ্কেল আমি কিছু মনে করিনি ওর কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষে আমার রুমে চলে আসলাম। এবার আপনাদের পরিচয়টা দিয়ে নিই। আমি আবির, আর ঈশিতা হচ্ছে আমার বউ। আমি সেই ছোট থেকে এই বাড়িতে। আমার আব্বু হচ্ছে আঙ্কেলের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় আমার আব্বু আমর রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ভাগ্যবশত আমি বেঁচে যাই। আব্বু আমাকে হারাতে হয় 16 বছর বয়সেই। এরপর আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট থেকেই আমার সাথে ঈশিতা এরকম আচরণ করে। তবে আমি কিছু মনে করি না। প্রথমে একটু খারাপ লাগতো, এখন সব সহ্য হয়ে গেছে। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি। ও প্রতিদিন আমাকে ছোট লোক, কুত্তার বাচ্চা আর অনেক কিছু বলে। আমি খুব কষ্ট পেতাম, কিন্তু এখন শুনতে শুনতে সব অভ্যাস হয়ে গেছে। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। একদিন আমার কলেজ থেকে শিক্ষা সফরে আমি আর ঈশিতা যাই। ও আমার সাথেই পড়ে। তো আমরা ঘুরতে বের হই। হঠাৎ দেখলাম ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। আমার একটু খটকা লাগলো, তাই আমি ওর পিছু নিলাম। হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলের অন্য পর্যায়ে চলে এসেছে ও। হঠাৎ দেখলাম একটা সাপ ওর দিকে ছুটে আসছে, তাই দৌড়ে গিয়ে ওকে ধাক্কা দিলাম। তারপর আমি নিজেকে সামলাতে না পেরে ঈশিতার ওপর পড়ে গেলাম। ঠিক তখনই কোথা থেকে যেন গ্রামের কিছু লোক এসে আমাদেরকে দেখে ফেলে। এরপর আমাদেরকে ভুল বুঝে তারপর আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আব্বু আমার কথাগুলো খুব মনে পড়ছে। যদি আজ তারা বেঁচে থাকতো, তাহলে আমায় আজ আর এই দিনগুলো দেখতে হতো না। চোখে পানি চলে আসছে। খুব মনে পড়তেছে আব্বু আম্মুকে। এখানে আঙ্কেল আন্টিও আমাকে নিজের ছেলের মতোই দেখে, আদর করে আমাদের খেয়াল রাখে। বিছানায় এসে শুয়ে পড়লাম। ফজরের নামাজের আজান শুনে ঘুমটা ভাঙলো, তাই উঠে উজু করে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারিদিকে হালকা হালকা আলো ছোট ছোট করতেছে। তারপর ফজরের নামাজ শেষ করে আব্বু আম্মুর কবরের পাশে গেলাম। আর মনে মনে ভাবতেছি, মনে পড়ে সেই কখন তার কথা, যখন আব্বুকে ঘোড়া বানাতাম, তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? আমাদের সাথে নিলা না কেন আমাকে? কেন একা রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন হয় না? কেন হলো আমার সাথে? কেন আমাকে সবাই অবহেলা করে? কেন কেন? এরপর কান্না চোখে বাসায় চলে আসলাম। বাসা ঢোকার সময় আন্টি আমাকে তার রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি আন্টি নামাজের বিছানায় বসে আছে। আমি গিয়ে আন্টির কাছে বসলাম। আন্টি আমার মাথায় হাত রাখলেন। ঈশিতা তোকে খুব অবহেলা করে, তাই না রে? ও এমন কিছু না আন্টি, ভালোবাসার মানুষটার অবহেলা কয়জনের কপালেই বা থাকে। আমি সব বুঝি রে বাবা, তোর খুব কষ্ট হয়। মেয়েটা যে কেন তোর সাথে এমন করে আমি বুঝি না। কষ্ট এখন আর হয় না আন্টি, এখন আমি সব সহ্য করতে শিখে গেছি। দেখিস, এই একদিন ঠিক তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা, তুই এখন রুমে যা। আর শোন, ঈশিতাকে ঘুম থেকে ডেকে তোল।
এরপর আমি ঈশিতাকে ডাকতে যাইনি, কারণ এখন আমি ওর ঘুমে ডিস্টার্ব করলে আবারও আমার কপালে দুঃখ আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতে পারিও না। ওকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম, গিয়ে দেখি সেটা নিচে নেই। আন্টি, ঈশিতা কোথায়? কেন, তোকে না বললাম ওকে ঘুম থেকে ডেকে তুলতে? ও সরি আন্টি, ভুলে গেছি। আচ্ছা, ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকতেও রুমে চলে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে, তারপর ডাক দিলাম, কিন্তু ওর কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে ঈশিতা বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করছো কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসেন, কলেজে যেতে হবে, পরে কিন্তু আবার লেট হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে এসে আমি নাস্তা করে নিলাম। এরপর ঈশিতা নিচে আসতে লাগলো। ওকে আজকে খুব সুন্দর লাগতেছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানে ফুল, হাতে চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসম লাগতেছে। আমার এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে ঈশিতা আমাকে বলল, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? ঈশিতার কথাটা যেন সোজা এসে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। সে সময় যেন শুধু চোখের পানি ছল ছল করতেছে। এখন আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। তারপর আমি গাড়ি বের করে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর ও আসলো। তারপর দুজনেই গাড়িতে করে চলে আসলাম কলেজে। তুই গাড়িটা পার করে সোজা ক্লাসে চলে যা। আর যদি বাহিরের কারোর সাথে কথা বলিস বা কোথাও যাস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব, কথাটা মনে রাখিস। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ফাবিয়া ওর কানে কানে বলতেছে, ঈশিতা, তুই সবসময় আবিরের সাথে এরকম করে কথা বলিস কেন? ছেলেটা কিন্তু খুব ভালো আর বেশ স্মার্ট। তারপরও তুই কেন সবসময় ওকে অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস ওর সাথে? আর বড় কথা, ও এখন তো স্বামী, তোর ওর সাথে ভালোভাবে কথা বলা উচিত। কিসের স্বামী, হ্যাঁ? আর ফাবিয়া, তোকে আমি বলে রাখলাম, আমাকে কোনোদিনও আর কোনো কিছুই শেখাতে আসবি না, খবরদার। আর এতই যদি দরদ হয়, তাহলে তুই এই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো সেটাই চাই, কিন্তু আবির তো তোকে ভালোবাসে, তাই আমি হাজার চাইলেও আমার হবে না আবির। ওটা আমি ভালোভাবেই জানি। আবির আমাকে ভালোবাসে? তুই কিভাবে জানিস? তোর কি মনে হয় আবির তোকে ভালোবাসে না? আরে পাগলি, ও যদি তোকে ভালো নাই বাসতো তাহলে তোর এত অপমান এসব কিছু ও মুখ বুজে সহ্য করে যেত না কখনো। আফসোস, আবিরের মতো কেউ এখন অবধি আমার জীবনে এলো না। ভালোবাসা না চাই, ছোট লোকের আবার ভালোবাসা। এগুলো বলতে বলতে ওরা ক্লাসে চলে আসলো। তাই আমিও তাড়াহুড়ো করে ক্লাসরুমের ভেতরে গেলাম। ঈশিতার কথাগুলো আমি খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাসায়। এইভাবেই কাটতে থাকে দিন। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। আসলে ভালোবাসার মানুষটার অবহেলা যে কতটা কষ্টের, তা যদি ঈশিতা জানতো কিংবা বুঝতো, তাহলে আর কখনো আমাকে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন ঈশিতা আসলো আমার রুমে। এসে আমাকে বললো, শোন, আজকে সন্ধ্যায় একটা পার্টি আছে, তাই আমার সাথে তুইও যাবি। তাড়াতাড়ি রেডি হয়ে নিস, যদি দেরি করিস তাহলে তোর কপালে কিন্তু খারাপই আছে। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালাম। তারপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। ও আসছে, ওকে আজকেও খুব সুন্দর লাগতেছে। কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজে থেকে মুখ ফিরে নিলাম, জানি আমি কিভাবে তাকে থাকতে দেখলে আবার গালি দেবে। কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছিস না কেন? জি এই তো দিচ্ছি। তা আমাদেরকে কোথায় যেতে হবে? তুই সোজা চলতে থাক, আমি বলতেছি তোকে কোথায় যেতে হবে। এরপর আমি আমার মতো গাড়ি ড্রাইভ করতে লাগলাম। চলতে চলতে গাড়ি গিয়ে থামলো একটা নাইট ক্লাবের সামনে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা নাইট ক্লাবে কেন? কারণ পার্টিটা এখানেই হবে। আমি আর বেশি কিছু বললাম না। গাড়িটা জায়গা মতো পার্ক করে ঈশিতের সাথে ভেতরে চলে গেলাম। আমার কাছে এসব কিছু একদমই ভালো লাগে না, কারণ আমি মদ তো দূরের কথা, সিগারেট অব্দিও খাই না। আমি বসে আছি, হঠাৎ দেখছি ঈশিতা ওর কাপড়গুলো খুলে শর্ট একটা কাপড় পরছে, যেটা কিনা হাঁটুর উপরে উঠে আছে, আর ছোট একটা গেঞ্জি। এসব দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে।
আমি শুধু বসে বসে ওর কাহিনী দেখতেছি। ও একটা ছেলের কাঁধে হাত রেখে ড্যান্স করতেছে, আর ছেলেটা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মাথা আরো গরম হয়ে যায়। সেটা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর আচরণ স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারলাম। এরপর ছেলেটা এসে থেকে কি যেন বলল, তারপর তারা দুজন দ্বিতীয় তলার দিকে চলে গেল। বিষয়টা আমার কাছে একদমই ভালো ঠেকছে না, তাই আমি ওদের পেছন পেছন গেলাম। ঈশিতা এত বেশি ড্রিঙ্ক করেছে যে ও ঠিক মতো দাঁড়াতে পারছে না। এরপর দেখলাম ঈশিতার ছেলেটার সাথে একটা রুমে ঢুকতেছে। তবে কি আমি যা ভাবছি তাই হতে চলেছে? তারপর আমি দরজায় কান লেগে শুনতে লাগলাম, এই হৃদয়, তুমি একদম আমার কাছে আসবে না বলে দিলাম। আসলে কি করবি তুই? তোকে আমি এখানে কেন এনেছি তুই বুঝিস না? তোকে আমার চাই। মানে কি বলতে চাইছো তুমি? এই একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলেও কোনো লাভ হবে না। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আজ আমি তোমার সব কিছুই কেড়ে নেব। না। এই কথা শোনার পর কিছুতেই আর নিজেকে সামনে রাখতে পারছি না। এবার কিছু একটা করতে হবে। তারপর আমি জোরে জোরে দরজায় লাথি মারতে লাগলাম। তারপর অনেক চেষ্টায় দরজা খুলে ফেললাম। ভিতরে গিয়ে দেখি ছেলেরা মানে হৃদয় ঈশিতার শরীরের উপর উঠে আসে। তখন আমার মাথায় যেন রাগে আরো আগুন হয়ে যায়। তারপর আমি ছেলেটাকে লাথি মেরে উঠিয়ে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। তারপর আমার গায়ে থাকা কোটটা দিয়ে ঈশিতার গা ঢেকে দিলাম। তারপর আমি ছেলেটাকে নিচ থেকে উঠিয়ে ইচ্ছা মতো মারতে লাগলাম। শালা আমার বউয়ের দিকে কুদৃষ্টিতে তাকাস। তারপর ওকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেললাম। তারপর আমি ওর মুখ চেপে বলতে লাগলাম, শুনে রাখ, ঈশিতা আমার, শুধুই আমার। ওর দিকে যে তাকাবে আমি তার চোখ তুলে ফেলবো, খুন করে ফেলবো তাকে, এটা মনে রাখিস। এরপর আমি পেছন ফিরে দেখি ঈশিতা খাটে পড়ে আছে। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এরকম হয়েছে। তারপর আমি ঈশিতাকে করে তুলে নিয়ে নিচে চলে আসলাম। তখন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। যাই হোক, তারপর আমি ওকে নিয়ে গাড়িতে উঠে পড়ি। ওকে গাড়ি করে বাসায় নিয়ে এসে আবার ওকে কোলে করে তুলে নিয়ে ওর রুমে নিয়ে গিয়ে ওর খাটে শুয়ে দেই। ঈশিতা আমার গলা জড়ে ধরে আছে। আমি সারানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। আমাকে হঠাৎ টান দিয়ে ওর বুকে জড়িয়ে নেয়। আমি ওর খুব কাছাকাছি চলে আসি। এজন্য ওর নাকের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে যা আমাকে পাগল করে দিচ্ছে। ও আমাকে ওর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এ কি করছেন? কি সারেন আমাকে? হুম, তোমাকে আজকে আর ছাড়তেছি না। মানে কি বলতেছেন আপনি? দেখেন আমাকে। ব্যাস, বাকিটা আর বলতে পারলাম না। ঈশিতা ও আমার ঠোঁট এক করে দিল। আমি কিছু করতেও পারতেছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি ও এইসব সব কিছু নেশার ঘোরেই করতেছে। আমার ওর সাথে সাড়া দেওয়াটা ঠিক হবে না, তাই নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারতেছি না। ও আমাকে এখনো খুব জোরেই জোরে ধরে আছে। আমার ঠোঁট চুষতেছে। আমিও কেন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে লাগলাম। কেননা একটা মেয়ের সামনে কতইবার নিজেকে কন্ট্রোল করে রাখবো বলেন? আর ও তো আমার বউ। ওর উপর আমার যথেষ্ট অধিকার আছে। পরে যা হবে তা দেখে নেওয়া যাবে। তারপর আর কিছু না ভেবে আমি ওর সাথে সাড়া দিলাম। দুজনে ডুবে গেলাম প্রেমের এক মহাসাগরে। বাকিটা আপনারা বুঝে নিন। তারপর রাত শেষে সকাল হয়ে গেল। ঈশিতা এখনো আমাকে ওর বুকে জোরে ধরে ঘুমাচ্ছে। ওর শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে সারিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে ঈশিতার ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে ও চমকে ওঠে আর আমাকে বলে, কি রে, তুই আমার রুমে কি করছিস? আর আমার জামা কাপড় কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, কারণ আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়াও আপনি আমার বউ। আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরে বাচ্চা, কি বলি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বলছি আমার কাছে স্বামীর অধিকার চাইবে না। আমার সব কিছু তো নষ্ট করে দিলি তুই, আর বাকি কি রাখলি? আর আমি তোকে কি বাধ্য করছি কুত্তা? কেন? কালকে ঘটনা সব ভুলে গেলেন নাকি? আপনার জন্যই তো সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করেছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওরকম করবেন তাহলে কখনোই আপনাকে আমি ওই পার্টিতে যেতে দিতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছে? আমি তো ডান্স করতেছিলাম। এরপর তো কিছু মনে করতে পারছি না। হ্যাঁ, ওইটাই জানতে চান কালকে কি হয়েছে? বল কি হয়েছে? তারপর আমি এসে থেকে সবকিছু খুলে বললাম, গতকাল রাতের কথা। আমি তোর এসব কথা বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস আমার সাথে। তুই কি ভাবছিস আমি বুঝি না? মিথ্যে কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি আমি একদম মিথ্যা বলছি না। আমাকে বিশ্বাস করুন। কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে? বিশ্বাস করানো যাবে, তবে আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? যদি তুই আমাকে সত্যি ভালোবাসিস তাহলে তোর ওই ভালোবাসার কসম
তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি, অনেক দূরে। মুচকি হেসে বললাম, ও এই কথা। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি। যা বলে বোঝাতে পারবো না, তবে আপনার কথা রেখে বোঝাতে পারবো যে আপনাকে কতটা ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় যে প্রিয় মানুষটার সাথে থাকতে হবে, দূর থেকেও প্রিয় মানুষটাকে ভালোবাসা যায়। হ্যাঁ, চলে যা আমার থেকে, আর আসিস না আমার সামনে। যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষের থেকে এভাবে আলাদা হতে হবে। আল্লাহ, কেন আমি কেমন পরিস্থিতির সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি ঈশিতার কাছে? ও কেন বোঝে না যে আমি ওকে সত্যিই ভালোবাসি? তবে ওর কাছ থেকে দূরে গিয়ে যদি আমি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারি, তবে তাই করব। চলে যাব আমি অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কারো কাছ থেকে ছোট লোক গালি শুনতে হবে না আমার। ফ্রেশ হয়ে নিলাম, খাটের উপর বসে আছি আর কালকের কথাগুলো ভাবছি। কি থেকে কি হয়ে গেল? সামান্য একটা ভুলের জন্য কিনা এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম ওর থেকে, তাহলে আজ আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে যেন কান্না আসতে লাগলো। জীবনের পথ চলতে হবে একা। ব্যাগে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো উঠিয়ে নিলাম, সাথে ঈশিতার একটা ছবি। ব্যাগ গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। আন্টি আঙ্কেলকে কিছু বললাম না, জানি তারা অনেক কষ্ট পাবে, হয়তো অনেক খুঁজবে। বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে, ঈশিতার অবহেলায় আর আঙ্কেল আন্টির ভালোবাসায় দিনগুলো যেন কেটেই গেছে। আমার চোখ থেকে যেন পানি ঝরে পড়ছে। আমি চোখের পানি মুছতে মুছতে রাস্তা পার হচ্ছি, হঠাৎ তোর একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে রাস্তার ওপারে পড়ি। পাওয়া হলো না বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। হসপিটাল থেকে মুক্তি পেলাম দীর্ঘ 4 মাস পর। ভাবতেই অবাক লাগে, আমি এতগুলো দিন হসপিটালে ছিলাম, ঈশিতা একটাবারের জন্য আমার খোঁজ নেয়নি। আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম 4 মাস ধরে এই হসপিটালেই ছিলাম। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়নি। না জানি আরো কত অবহেলা, কত অপমানিত সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। হসপিটাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর কথাগুলো ভাবতেছি। শরীরে প্রচুর ব্যথা, ব্যথা যেন ঠিকমতো হাঁটতে পারতেছি না। একটু পর পর মাথাটা চক্কর দিয়ে উঠতেছে। এতগুলো দিন ঈশিতা আমাকে নিয়ে একটুও ভাবেনি, আর ভাববেও বা কেন? আমি তো ছোট লোক ওর কাছে। হয়তো এখন অন্য কাউকে নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেও। পাওয়া হলো না আর ঈশিতার ভালোবাসা। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কোথায় যাব, কি করব? আমার কাছে একটা টাকাও নেই, কি করব বুঝতে পারছি না। পেটে অনেক খিদেও লাগছে, কিন্তু পকেটে টাকা নেই, কি করব? বসে আছি পেটের ক্ষুধায়, ব্যথার তো শরীর নিয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। ভাবতে পারিনি জীবনে এমন দিন পার করতে হবে আমার। নীরবে বসে আকাশের তারা দেখছি। আজকে আকাশের তারাগুলো যেন আমার সাথে একা, কিন্তু তারা ঠিকই জেগে উঠেছে আর আমার মনের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। তখন সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ভাবলাম সাহায্য চাইবো, কিন্তু পরে কিভাবে যেন বসে রইলাম। গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো, হয়তো ওদের কোনো কাজে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি ভেতরে কে। চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসলো, আর এই তো আঙ্কেল। চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে পড়লো। দেখলাম আঙ্কেলের চোখেও পানি, হয়তো কতগুলো দিন পর দেখা হলো তাই। আঙ্কেল এসে আমার পাশে বসলো। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ নীরবতা ভেঙে বলল, কেমন আছো আবির? হ্যাঁ আঙ্কেল, ভালোই আছি। যতটা ভালো থাকলে মৃত ব্যক্তির মতো জীবনযাপন করা লাগে। এতদিন কোথায় ছিলে? এই তো আঙ্কেল, এক বন্ধুর বাসায়। তা বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? কেমন শুকিয়ে গেছো? ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? তুমি একদম বদলে গেছো, আর তোমার কপালে এতগুলো কিসের দাগ? মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট। আমার কথা বাদ দিন আঙ্কেল, ওই দিন সিঁড়ি দিয়ে নামার সময় একটু কেটে গেছে আর কি। ঈশিতা কেমন আছে? তোমার চলে যাওয়াতে সবচেয়ে ভালো আছে সীতা। কথাটা শুনে অনেক বেশি কষ্ট পেলাম। এতদিন ওর হৃদয়ে আমার জন্য একটু মায়া জন্মালো না। জানো, তুমি যখন বাসা থেকে চলে গেছো তখন তোমার আন্টির হার্ট স্ট্রোক হয়েছে। কথাটা শুনে আরো বেশি কষ্ট পেলাম। আজকে আমার জন্যই এসব কিছু হয়েছে, সব কিছুর জন্য আমিই দায়ী। তা আন্টি এখন কেমন আছেন? আছে মোটামুটি ভালো, কিন্তু তুমি যদি এখন ফিরে না যাও তাহলে তোমার আন্টির খারাপ কিছু একটা হয়ে যাবে। তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। আমি চুপ করে বসে রইলাম আর ভাবতে লাগলাম আমি কিভাবে যাব এই বাড়িতে। আমি তো ঈশিতাকে কথা দিয়েছি আর কখনো ওর সাথে দেখা করবো না, ওর সামনে যাব না। কিন্তু নিয়তি কেন বারবার পরীক্ষার মুখে ফেলে আমাকে? আবারও ওর সম্মুখীন হতে হবে। আমি চাই না ওর সামনে আবারও অবহেলার পাত্র হতে, কিন্তু আন্টির জন্য যেতে হয়, কারণ তিনি আমাকে নিজের ছেলের মতো আদর করতেন। কি হলো? আমি আর চুপ করে বসে আছো কেন? চলো আমার সাথে। কিন্তু আঙ্কেল, আমি তো যেতে পারবো না। আমি তো ঈশিতাকে কথা দিয়ে এসেছি, আর কোনোদিন আমি ওর সামনে যাব না। তুমি কি তোমার কথা রাখতে গিয়ে তোমার আন্টিকে হারাতে চাও?
তখন আমি আর কথা বলার কোনো ভাষাই খুঁজে পেলাম না। ছোটবেলায় আব্বু আম্মুকে হারিয়েছি, তারপর আঙ্কেল আন্টি আমাকে কখনোই তাদের অভাব বুঝতে দেননি। আর আন্টি শুধু শুধু কেন আমার জন্য মরতে যাবে? তারপর আঙ্কেলের কথাতে রাজি হলাম। তারপর আঙ্কেল আমার কপালে একটা চুমু দিয়ে গাড়িতে তুলে নিলেন। তারপর আমি অনেক অবাক হলাম, কারণ ঈশিতাও গাড়িতে রয়েছে। তার মানে কি ও আমার সবগুলো কথা শুনে নিয়েছে? আমি কিছু না বলে গিয়ে গাড়িতে উঠলাম। পুরো শরীরে ব্যথার জন্য ঠিকমতো বসতে পারছি না, খুব ব্যথা করছে। তবুও কষ্ট করে বসে বাসায় চলে আসলাম। আমি দৌড়ে গেলাম আন্টির কাছে। আন্টি শুয়ে আছে, অনেকটা শুকিয়ে গেছে, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না। আমি গিয়ে আন্টির কপালে হাত রাখলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আন্টির চোখ খুললেন, আর আমাকে দেখে আন্টি কেঁদে ফেললেন। তারপর আন্টি উঠে আমাকে পাগলের মতো চুমু দিতে লাগলেন। তারপর আন্টি আমাকে এতদিন কোথায় ছিলাম এই সব সহ আর অনেক কিছুই জিজ্ঞেস করতে লাগলেন। তারপর আমার কপালে ছোট্ট করে একটা আদর করলেন। চোট আর অসুস্থতা দেখে এসব কিছু জানতে চাইলেন, কিন্তু আমি এড়িয়ে গেছি। তাকে বলছি যে সিঁড়িতে নামতে গিয়ে পড়ে গেছি, কিন্তু আন্টি সেগুলো মোটেই বিশ্বাস করতে চাইলেন না। তারপর আন্টি আমাকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে বলে। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তখন আন্টি পেছন থেকে আমাকে আবার ডেকে বলে, আবির আয় তো, তোকে আর একটু জড়িয়ে ধরি বাবা। তারপর আমি মুচকে এসে আন্টির কাছে গেলাম, আর আন্টি সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আমার সবাই অবাক হয়ে গেল। কি হয়েছে আবির? আন্টি হঠাৎ পিছনে কেন যেন ব্যথা করে উঠলো। তখন আন্টি আমার টি শার্টটা উল্টে আমার পেটে ক্ষতের দাগ দেখে বড়সড় একটা ধাক্কা খেলেন, সাথে আঙ্কেল আর ঈশিতাও। তারপর আন্টি আমাকে শাসিয়ে সত্য কথাটা জেনে নিলেন। তারপর আমি বললাম, আন্টি ওই দিন আমি বাসা থেকে বের হওয়ার সময় একটা গাড়ি আমাকে ধাক্কা দেয়, আমার অ্যাক্সিডেন্ট হয়। আর আমি এতদিন আমার কোনো বন্ধুর বাসা নয়, বরং হসপিটালে ছিলাম। আর আজকে 4 মাস পর আমার জ্ঞান ফিরেছে। তারপর আন্টি আমার কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি কোনো মতে আন্টিকে সান্ত্বনা দিলাম। পরে আন্টিকে বুঝিয়ে শুনিয়ে চলে আসলাম আমার রুমে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাবার জন্য। আন্টি আমাকে খাইয়ে দিচ্ছে। খেয়াল করলাম আজকে ঈশিতা আমার সাথে বসে এক টেবিলে খাবার খাচ্ছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে অনেক কষ্টে ফজরের নামাজ পড়ে ছাদে চলে গেলাম একটু খোলা আকাশ দেখার জন্য, কারণ অনেকদিন পর আমি চারপাশটা আবারও দেখব। ছাদে গিয়ে দেখি ছাদের এক কোনায় কে যেন দাঁড়িয়ে আছে। একটু কাছে দিয়ে দেখলাম ঈশিতা। তারপর আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতেই ও আমার দিকে তাকিয়ে বললো, তুই এখানে কেন আসছিস? তোকে না বলছি আমাকে বিরক্ত করবি না। আসলে আমি জানতাম না যে আপনি ছাদে রয়েছেন, জানলে কখনোই আসতাম না। রাগ তোর যত সব আজাইরা কথা। তা শুনলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, মরিসনি কেন তুই? আবার এই বাড়িতে কেন ফিরে আসছিস? ছোট লোক কথাকার। এই বলে ও হন হন করে ছাদ থেকে হেঁটে চলে গেল। ওর মুখ থেকে আবারও এরকম অপমানিত কথা শুনে বুকে যেন ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে। দু চোখ বেয়ে পানি পড়তেছে। যে মানুষটাকে আমি এত ভালোবাসি সেই কিনা আমাকে বলতেছে মরতে, শুধুমাত্র আত্মহত্যা আমাদের ধর্মের পাপ বলে, নয়তো কবে এই জীবনকে মুক্তি দিয়ে দিতাম। যাই হোক, আমি নিজেকে কোনো রকম সামলিয়ে নিচে চলে আসলাম নাস্তা করতে। আমি জানি ঈশিতা আমার সাথে বসে একসাথে খাবে না। ও আসলে এসে আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেল। তারপর আমি তাড়াহুড়ো করে খেয়ে সেখান থেকে উঠে গেলাম। বিকেলে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসলাম নিজের জন্য। এভাবেই 1 মাস কেটে গেল। ধীরে ধীরে শরীরের ক্ষতগুলো সেরে উঠছে, কিন্তু শরীরের ক্ষত ভালো হয়ে লাভ কি? বুকের ক্ষতটা তো সেই আগের মতোই রয়ে গেছে, যা কেবল ঈশিতাই ভালো করতে পারবে, যার ওষুধ একমাত্র আমার ঈশিতা। আজ 1 মাস পর আমি মোটামুটি সুস্থ, কিন্তু অবহেলাটা প্রতিদিন পেতে হয়। এখন থেকে আমি আঙ্কেলের অফিসে যাব। শুনলাম ঈশিতাও নাকি অফিসে যেতে চায়, তাই ভালোই হবে। কাজের ফাঁকে আমি ওকে মন ভরে দেখতে তো পারবো, এটাই অনেক। অফিসে প্রতিদিন আমি আর ঈশিতা এক গাড়ি করেই যাই। সাথে আঙ্কেল ছিলেন। আজ থেকে অফিসের নতুন এমডি হচ্ছেন ঈশিতা, আর আমাকে একটা ডেস্ক দেখে দিলেন। আমার জন্য কাজটা নির্ধারিত নয়, আমার কাছে ভালো লাগলে কাজ করতে পারবো, না হয় অফিসে বসে থাকতে পারবো। প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম, আর একজনকে বন্ধু বানিয়ে নিলাম, নাম রিয়াদ। আমার সমবয়সী রিয়াদ, আর আমার পাশের ডেস্কে ও বসে। আমার সমবয়সী হওয়ার কারণে দুজনকে তুই করেই বলি। প্রথম দিন এভাবেই কেটে গেল। পরদিন সকালে আবার অফিসে আসছি, আমি আর ঈশিতা একই গাড়িতে। আমি ঈশিতাকে লুকিয়ে দেখছি আর গাড়ি চালাচ্ছি। কত সুন্দর লাগছে ওকে, কেউ দেখলে বিশ্বাসই করবে না যে মেয়েটা এত নিষ্ঠুর। তবে ঈশিতা আমার জন্য নিষ্ঠুর না, ও আমার জন্য আমার রাজ্যের রানী। অফিসে পৌঁছে গেলাম, আমি আমার ডেস্কে বসে আছি। এমন সময় পিয়ন এসে বললো আমাকে নাকি ঈশিতা রাখছে, তাই ছুটে গেলাম ওর কেবিনে গিয়ে নক করলাম। আসতে পারি ঈশিতা? অনেকটা হাসি মুখ নিয়ে বললাম, এই ছোট লোক, এটা অফিস, বাড়ি না। এখানে তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকিস? সরি ম্যাম, বলেন কি করতে হবে? এই নে, এখনই এই ফাইলটা রেডি করে নিয়ে আয়। জি ম্যাম, এখনই নিয়ে আসছি।
তারপর 1 ঘন্টা পরে ফাইলটা রেডি করে ফেললাম। এবার ঈশিতার কাছে নিতে হবে। মে আই কামিং ম্যাম? ইয়েস কাম। এই নেন ফাইলটা রেডি। তারপর ঈশিতা আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগলো। হঠাৎ ফাইলটা রেগে আমার দিকে ছুঁড়ে মারলো আর বলল, ছোট লোকের বাচ্চা সামান্য একটা ফাইল ঠিক মতো তৈরি করতে পারিস না, আবার আসছিস অফিসে কাজ করতে? ফাইলটা সোজা এসে আমার কপালের আগের ক্ষতটাতে লাগে আর আমি প্রচন্ড ব্যথা পাই। আগের ক্ষতটাতে লাগায় আমার কপাল দিয়ে পুনরায় রক্ত গড়িয়ে পড়ছে। আমি তবুও ব্যথা সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা আর ফাইলটা 20 মিনিটের মধ্যে রেডি করে নিয়ে আসবি, না হলে তোর কপালে খারাপই আছে। আমি ফাইলটা উঠিয়ে নিয়ে আমার ডেস্কে চলে আসলাম। আমার কপাল থেকে এখনো রক্ত ঝরছে। বিষয়টা রিয়াদ বুঝতে পারে, তাই রিয়াদ আমার জন্য অফিসে রাখা মেডিসিনের ফার্স্ট বক্সটা আনলো। তারপর রিয়াদ আমার কপালটা ধীরে ধীরে ব্যান্ডেজ করে সুন্দর করে বাঁধিয়ে দিল। তারপর আমার ফাইলটাও ও নিজেই রেডি করে দিল। আমি গিয়ে ফাইলটা এসে থেকে দিয়ে চলে আসলাম। এরপর অফিস শেষে আবার এসে থেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আমার মাথায় ব্যান্ডেজ দেখে আন্টি বললেন, কি হয়েছে আবির, মাথায় ব্যান্ডেজ কেন? ও কিছু না আন্টি, গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে ধাক্কা লাগে, কিছুটা চোট পাই। একথা বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে প্রায় সকাল 9টায়। কি ব্যাপার, কোনোদিন তো আমার এত লেটে ঘুম হয় না। অনুভব করছি কপালে কে যেন জলপট্টি দিয়ে রেখেছে। এদিকে জ্বরে আমার গা পড়ে যাচ্ছে। ঠিক তখনই মনে পড়লো গতকালের কথা। তারপর অনেক কষ্টে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর অফিসে যাওয়া হবে না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। এসব ভাবতে এর মধ্যে আন্টি আমার রুমে আসলেন আর বললেন, এখন কেমন আছিস বাবা? জ্বর একটু কমেছে? আন্টি এখন একটু জ্বরটা কমেছে। আমি তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি, তুই হা কর, আমি তোকে খাইয়ে দিই। এরপর আন্টি আমাকে খাইয়ে দিচ্ছেন। এর মধ্যেই জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি আমার মাথায় জলপট্টি দিল কে? আমি দিয়েছি। আচ্ছা, গতকাল কি হয়েছে সত্যি করে সব বলতো। সামান্য গাড়ির সাথে ধাক্কা লাগলে কেউ কি এভাবে চোট পায়? আবার রাতে জ্বরও এসেছে, সত্যি করে বলতো কি হয়েছিল বাবা? সেরকম কিছু হয়নি আন্টি। আবারও মিথ্যা বলছিস? আমাকে বল কি হয়েছে। জানাটা কি খুব বেশি জরুরি? হ্যাঁ বল কি হয়েছে। ঈশিতা তোর এই অবস্থা করেছে তাই না? তারপর আমার অনিচ্ছাকৃতভাবে হলেও আন্টিকে সবটা বলতে হয়েছে। আমার কথা শুনে আন্টির মুখটা কালো হয়ে গেল। আমার মাথার ব্যান্ডেজটা খুলে সে এক দৃষ্টিতে আমার ক্ষতটা দেখছে। এবার আন্টি কিছু না বলেই আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন। আমি চুপচাপ শুয়ে পড়লাম। অনেকদিন হলে কলেজে যাওয়া হয়নি। আবার সামনের মাসে পরীক্ষা, সেরকম ভালো কোনো প্রিপারেশনও নেই। কালকেই কলেজে যেতে হবে। এগুলো ভাবতে ভাবতে রাতটা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাই। হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, তবুও গাড়ির সাথে হালকা ধাক্কা লাগে। তারপর আমি তাড়াতাড়ি গাড়িটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর মেয়েটাকে তুলতে গেলাম, আর এটা তো ঈশিতার ফ্রেন্ড ফাবিয়া। আমি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম ফাবিয়ার দিকে, উঠে এসো ফাবিয়া। এরপর আমি ধীরে ধীরে ফাবিয়াকে তুলে দাঁড় করালাম। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তোমার কি দাঁড়াতে কষ্ট হচ্ছে? না, তেমন না, একটু ব্যথা পেয়েছি, ও ঠিক হয়ে যাবে। এখন ছাড়ো, আমি যেতে পারবো। আচ্ছা। তারপর আমি ওকে ছেড়ে দিলাম। ও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো, কিন্তু পায়ে ব্যথার কারণে পারছে না। ফাবিয়া পড়ে যেতে লাগলো, তাই আমি তাড়াতাড়ি ফাবিয়াকে ধরে ফেললাম। চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। চুপ, সেই কখন থেকে যেতে পারবো বলছো, কিন্তু একটু দাঁড়াতে পারছো না। তো আমি এখন কিভাবে যাব? আচ্ছা দাঁড়াও, কি করবো ঠিক বুঝতে পারছি না। মেয়েটা ঠিক মতো হাঁটতেও পারছে না, তাই কোনো কিছু না ভেবে ফাবিয়াকে কোলে তুলে নিলাম। আমি এমন কিছু একটা করবো ও ভাবতে পারেনি। আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসছে। আমি আর কিছু না বলে ফাবিয়াকে গাড়িতে উঠে নিলাম। এরপর ওকে একটা হসপিটালে নিয়ে আসলাম। গাড়িতে গিয়ে হসপিটালের ভেতর অবধি ওকে কোলে করে নিয়ে আসতে হলো। এরপর ডক্টরকে দেখিয়ে নিলাম। আঘাত একটু বেশি লেগেছে, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ডক্টর ওকে দেখে কিছু ওষুধ লিখে দিলেন। আমি ওষুধগুলো কিনে নিয়ে ফাবিয়াকে নিয়ে আবার গাড়িতে চলে আসলাম। ফাবিয়া এখন কোথায় যাবে, কলেজে নাকি বাসায়? কলেজে চলো। ঠিক মতো হাঁটতে পারবে তো? সমস্যা হলে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ, হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার, কলেজে চলো। তারপর আমি আর কথা না বাড়িয়ে ফাবিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে চলতে লাগলাম। গাড়ি চালানোর সময় খেয়াল করলাম ফাবিয়া এক চোখে আমার দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। কলেজে চলে আসলাম। ফাবিয়া গাড়ি থেকে নেমে হাঁটতে চেষ্টা করলো, কিন্তু পারছে না। তা আমি গিয়ে ওর হাতটা ধরে ফেললাম। এরপর ধীরে ধীরে ওকে ক্লাসে নিয়ে যেতে লাগলাম। কলেজের সবাই আমাদের দেখে হা করে তাকিয়ে আসি। আমি সেগুলোকে পাত্তা না দিয়ে ফাবিয়াকে নিয়ে ক্লাসে চলে আসলাম। এরপর ওকে আমার পাশেই বসলাম, কারণ ওর এই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। কিন্তু ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? ফাবিয়া, তুমি এই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে?
কলেজে আসছিলাম, আসলে একটা কাজ ছিল তাই। ও, আচ্ছা আবির, একটা কথা বলো তো, সত্যি করে বলবা, হ্যাঁ বলো, কি শুনতে চাও? তুমি এতদিন কোথায় ছিলে? আর শরীরের এই অবস্থা করেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করো না? কে সবসময় সবার কাছে এখন এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়? এড়িয়ে যেতে চাই, কিন্তু পারি না। না, সেরকম কিছু হয়নি। সত্যি করে বলো বলছি। আমি জানি তুমি মিথ্যা কথা বলতেছো। যেদিন থেকে তুমি কলেজে আসো না, সেদিন থেকে ঈশিতাও আসে না। সমস্যা কি বলো তো? মানে সেরকম কিছু না, শুধু একটু প্রবলেম হয়েছে। হুম, তো প্রবলেমটা কি বন্ধু ভেবে আমাকে বলতে পারো? আসলে ভাবিয়া, ওই দিন আমি ঈশিতার কথা রাখতে গিয়ে ওদের বাসা থেকে বের হয়ে যাই। তারপর আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমি ওকে সবকিছু খুলে বললাম। প্রায় 4 মাস পর আমার জ্ঞান ফিরে। আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারি আমি 4 মাস কমাইছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো, ওই হসপিটালে নাকি একটা ফান্ড আছে, যে রোগীর আত্মীয় স্বজন কিংবা পরিবার নেই, তাদের ওই ফান্ড থেকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। তারপর বাকি সব ঘটনা ওকে বুঝিয়ে বললাম। আচ্ছা বীর, ঈশিতা তোমাকে এত কষ্ট দেয়, এত অবহেলা করে, তারপরও তুমি ওকে কিছু বলো না কেন? ভালোবাসি তাই কিছু বলতে পারে না। আমি ওর ভালোবাসা না পেলে কি হবে? ওর দেওয়া অবহেলাগুলোকেই আমি ভালোবাসা হিসেবে গ্রহণ করি। বুঝলাম। ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু অপরদিকে তোমাকে ভালোবেসে আর একজন কষ্ট পাচ্ছে। না পারছে তোমাকে তার মনের কথা বলতে, না পারছে তোমাকে ভুলে যেতে। মানে কি, তোমার কথার কিছু বুঝলাম না। কিছুই না, বাদ দাও। এভাবে কথায় কথায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এরপর ফাবিয়াকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যায়। ওটা ফ্রেশ হয়ে আন্টির রুমে গেলাম। গিয়ে আন্টিকে বললাম, আন্টি আমি কদিন একটু অফিসে যেতে পারবো না, আঙ্কেলকে বলে দিও সামনে আমার কলেজের পরীক্ষা, তাই কলেজে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। আন্টি ঈশিতা কোথায়, ওর রুমে নাকি? না, ও তো এখনো অফিস থেকে আসে নাই। মানে বলো কি, প্রায় রাত হয়ে এলো, এখনো ঈশিতা বাসায় ফেরেনি? অফিস তো সেই কখন শেষ হয়ে যায়। কি জানি বাবা, মেয়ের আজকে এত দেরি হচ্ছে কেন? আমার তো খুব টেনশন হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি খবর নিচ্ছি। তারপর আমি আমার রুমে এসে রিয়াদকে ফোন দিলাম আর জেনে নিলাম অফিস ছুটি হয়েছে কিনা। ও বললো অফিস তো সেই কখন ছুটি হয়ে গেছে। একটু চিন্তায় পড়ে গেলাম। এরপর আমার ফোন থেকে এসে থেকে ফোন দিলাম। ওর নাম্বারটা বউ দিয়ে সেভ করা আছে, যদিও কখনো কল করিনি। আজ কিছু না ভেবেই কল দিলাম। 6বার কল দিলাম, নো রিসিভ করলো না। আমার চিন্তা যেন আরও বেড়ে গেল। তারপর আবার কল দিলাম, এবার ও ফোন রিসিভ করলো। ওই ছোট লোকের বাচ্চা, বারবার কল দিচ্ছিস কেন? আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন, আন্টি আপনার জন্য খুব চিন্তা করছে। তোকে বলতে যাব কেন আমি কোথায় আছি? আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। তুই আমাকে ডিস্টার্ব করবি না, যত সব ছোট লোক কথাকার। ওর এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ওর বয়ফ্রেন্ড আছে ভাবতেই দু চোখ জলে ভিজে গেল। তবে কি আমি ওকে কখনোই নিজের করে পাবো না? তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারি না। ঘুম থেকে উঠে এগুলোই ভাবছি, তবে কি আমাকে চিরতরে হারাতে হবে ঈশিতাকে? আর ও আমাকে যেভাবে অবহেলা করতেছে, তা সে ঈশিতা না থাকাই ভালো। ওর অবহেলাগুলো আমি আর নিতে পারতেছি না। একদিন খুব মিস করব ওর অবহেলাগুলো। আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, যাতে ঈশিতা একদিন না একদিন আমাকে বুঝতে পারে। পরদিন সকালে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমি আর ঈশিতা একসাথে কলেজে আসতাম। কলেজে এসে আমি গাড়িটা পার্ক করে ক্লাসে চলে আসলাম। একা বসে আছি নিজের বেঞ্চে। হঠাৎ তখন একটা মেয়ে আমার পাশে এসে বসলো। আরে ফাবিয়া, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? আমি ভালো আছি ফাবিয়া, একটা কথা ছিল। বলো, সমস্যা নাই। সত্যি কথা বলতে হবে কিন্তু। আরে বাবা, সত্যি বলবো, বলো। আচ্ছা, ঈশিতার কি কোনো বয়ফ্রেন্ড আছে, তুমি কি জানো? না তো, আমার জানা মতে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। কেন, কি হয়েছে? না, তেমন কিছুই না। বুঝলাম, তেমন কিছু না, তবুও বলো তুমি। আসলে ঈশিতা আমাকে কাল বললো ওর নাকি বয়ফ্রেন্ড আছে। আরে বলো কি? আমাকে তো ও কখনো বলে নেই। আর তুমি থাকতে অন্য কোনো ছেলে কেন থাকবে? তুমি তো ওর স্বামী। ফাবিয়া, তুমি তো জানো আমি ওর নামের স্বামী, অধিকারের না। আবির, তোমাকে একটা কথা বলবো, রাখবে আমার কথা? আচ্ছা বলো, কি কথা? না, আগে আমাকে কথা দিতে হবে, তারপর বলবো। আচ্ছা দিলাম, এখন তো বলো। চলো না, আমরা আজকে ক্লাস না করে ঘুরবো। অনেক দিন হলো যাই না কোথাও। চলো না প্লিজ। কিন্তু ক্লাস।
তুমি কিন্তু কথা দিয়েছো, যেতে তো হবেই। কি আর করা যায়, কথা যখন দিয়েই দিয়েছি যেতে তো হবেই। তারপর গাড়ি নিয়ে আমি আর ফাবিয়া কলেজ থেকে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য নদীর পাড়ে যাব। এরপর আমরা সেখানে পৌঁছলাম, দুজনেই বসে আছি একটা গাছের ছায়াতে। কি সুন্দর প্রকৃতি, যা বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একটু পর ফাবিয়া বলল, আবির, কি ভাবো? এই যে কি সুন্দর প্রকৃতি, দিগন্ত বিস্তৃত নদী, এরপর নদীর পাড়ে আমরা দুজন পাশাপাশি। হুম, সময়টা আরো সুন্দর হয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে। কিছু বললাম না, চুপচাপ বসে আছি। কি হয়েছে? কিছু বলো না যে, কথা বলো না কেন? এমনি। আচ্ছা, তুমি কি এখনো ঈশিতাকে ভালোবাসো? বাসি তো, আগের মতোই ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো বললে না তো? আমিও একজনকে খুব ভালোবাসি, তবে বলতে পারছি না, কারণ ওর যে এখন বউ আছে। ও মা, বলো কি? তাহলে কে সে? আচ্ছা দাঁড়াও। এই কথা বলে ফাবিয়া ওর ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করলো, তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে বলতেছে, হবে কি তুমি আমার রাত জাগার কারণ, হবে কি তুমি আমার স্বপ্ন দেখার কারণ। জানো আবির, তোমাকে আমি সেই ছোট থেকেই ভালোবাসতাম। যেদিন ঈশিতার সাথে তোমাকে প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ঈশিতার জন্য কোনোদিন বলে উঠতে পারিনি। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, অনেক ভালোবাসি তোমাকে। জানো, ঈশিতা যেদিন তোমাকে কলেজে সবার সামনে অপমান করতো সেদিন আমি মুখ বুজে কান্না করতাম। ঈশিতা তো তোমাকে আর ভালোবাসে না, আর ওর তো এখন বয়ফ্রেন্ডও আছে, তাহলে এখন আর আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি মুচকে হেসে ফাবিয়াকে তুলে আমার পাশে বসলাম, সাথে ওর দেওয়া গোলাপ ফুলটাও নিলাম। ফাবিয়া, তুমি তো জানো আমি সেটাকে ভালোবাসি, আর যদি ওকে ভালো না বাসতাম তাহলে ওর এত অবহেলার মাঝে ওর সাথে থাকতাম না। আর তোমার এগুলো ভালোবাসা না, সবই আবেগ। দেখবি ও ঠিক এক সময় চলে যাবে, আর আমার চেয়েও তুমি হাজার গুণ ভালো একটা ছেলে পাবে। হ্যাঁ, হাজার গুণ ভালো আসবে, কিন্তু তোমার মতো না। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে, আমি তোমাকে না পেলে কিন্তু আত্মহত্যা করব। আরে কান্না করছো কেন? আর আত্মহত্যা করতে হবে না, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তুমি তো জানো আমি কতটা ডিপ্রেশনে আছি। কথা শুনে মেয়েটা আমাকে খুশিতে জড়িত হলো। আমি মুচকে হাসলাম আর ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। বুঝলাম না, আমি তো ওকে এখনো হ্যাঁ বলিনি, এতে এত খুশির কি? মেয়েটা খুব ইমোশনাল। এরপর আমি আমার থেকে ফাবিয়াকে ছাড় নিলাম। আচ্ছা ফাবিয়া, তুমি কি আমাকে পাবে? আমার তো মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা তো অপূর্ণতাও রয়ে যায়, আমাদের তা না হয় অপূর্ণ থাকবে। আর আমার পাগলটাকে না হয় সারা জীবন দূর থেকে আমি ভালোবেসে যাব। তবে যে কদিন আছি আমি তোমার সাথে থাকতে চাই আবির। বুঝলাম। আচ্ছা ফাবিয়া, আমাকে এখন উঠতে হবে। চলো, আমিও যাব। এরপর আমরা সেখান থেকে উঠে আমি ফাবিয়াকে ওদের বাসায় দিয়ে আসলাম। আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় আছি, তবে উত্তরটা কিন্তু অবশ্যই হ্যাঁ হতে হবে। ওকে ভাই, আবার দেখা হবে। ভাই, সাবধানে যেও। এরপর আমি ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে লাঞ্চ সেরে একটু শুয়ে পড়লাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসছে না। কি করব বুঝতে পারছি না। একদিকে ঈশিতাকেও ভুলতে পারবো না, অন্যদিকে ফাবিয়াকেও কষ্ট দিতে পারবো না। ঘুম আসছে না, তাই শোয়া থেকে উঠে পড়লাম। ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোচ্ছি। ও রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু নক করতে ভয় করছে। তবুও নক করলাম, ঈশিতা আসবো? হ্যাঁ আয়, কিন্তু আমার নাম ধরে আর কখনো ডাকবি না। আজকের মনটা একটু ভালো আছে, তাই এরকম ব্যবহার করছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর অবস্থা আবার খারাপ করে দিব। আমি চুপ করে কথাগুলো শুনে দরজায় দাঁড়িয়ে আছি আর ভাবছি আমাকে অবহেলা করে ওর মনটা আজ এত ভালো আছে। আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। ওই, কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। এত ন্যাকামো না করে কি বলবি বল। আপনি কেন আমার সাথে এরকম করেন? আমি তো আপনার স্বামী। আপনি কি কারণে আমাকে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছেন? কেন বারবার অবহেলা করে যাচ্ছেন? কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? আমি তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তোকে আমি আগেই বলেছি, আমি তোকে ভালোবাসি না। তোকে দেখলে আমার ঘৃণা হয়। এই বাড়িতে শুধু আব্বু আম্মুর জন্যই তোকে রেখেছি, তাই যেভাবে আছিস সেভাবেই থাক। আমার কাছে স্বামীর অধিকার নিয়ে তুই আসবি না কখনো। এখন আমার রুম থেকে চলে যা, আমাকে আর ডিস্টার্ব করবি না। যত সব।
ছোট লোক আসছে আমার কাছে ভালোবাসা চাইতে। চলে যাচ্ছি, তবে এই রুম থেকে না, এই বাড়ি থেকেই চলে যাব, চিরতরের জন্য চলে যাব। কোনো ছোট লোক আর আপনার কাছে আসবে না স্বামীর অধিকার চাইতে, কেউ আর বলবে না ভালোবাসি আপনাকে। কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে ওর রুম থেকে চলে আসলাম। এরপর আন্টির রুমে গেলাম। আন্টি আসবো? বাবা আয়। তা কিছু বলবি আবির? আসলে আন্টি, তোমার অনুমতি ছাড়া আমি কাজটা করতে পারবো না, তাই আর কি। আচ্ছা বল, কি কাজ? আর আমি তো অনুমতি অবশ্যই তোকে দিব বাবা। আসলে আন্টি, আমি আর ঈশিতার অবহেলা নিতে পারছি না, তাই ওর থেকে একটু মুক্তি পেতে চাই। এই মায়াজাল থেকে আমি বাঁচতে চাই, নিজের মতো করে আমার একটা নিজস্ব পৃথিবী, যে পৃথিবীতে থাকবে না কোনো অবহেলা, থাকবে না প্রিয় মানুষটার দেওয়া কষ্ট। তাই আন্টি, আমি দেশের বাইরে যেতে চাই। তুমি প্লিজ না করো না, আমার সুখের কথা ভেবে অন্তত তুমি অনুমতি দাও প্লিজ। আরে বোকা, দেশের বাইরে যাবি তো সমস্যা কি তাতে? আর আমিও চাই না তুই আর কোনো কষ্ট পা। তবে আমার সাথে তোর প্রতিদিনই যোগাযোগ রাখতে হবে। আমি তোর আঙ্কেলকে বলবো, তুই শুধু বল কবে যেতে চাইছিস। এই তো আন্টি, পরশু। আর আমি তোমাকে ওখানে গিয়ে কি করে ভুলবো বলো তো? আচ্ছা, এখন তুই তাহলে রুমে গিয়ে রেস্ট কর। তারপর আমি আন্টির কথা মতো আমার রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে পড়লাম। সকালে উঠে ব্রেকফাস্ট করে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে কলেজে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও ফাবিয়ার জন্য যেতে হবে। কলেজে এসে ক্লাসে প্রবেশ করলাম, কিন্তু ফাবিয়াকে কোথাও দেখতে পেলাম না। ব্যাপার কি, মেয়েটা কোথায় গিয়েছে? ক্লাস তো প্রায় শুরু হয়ে যাবে, ফাবিয়া এখনো আসে নাই। অনেকবার ফোনে ট্রাই করছি, কিন্তু ও ফোনটা ধরে নাই। আমি ক্লাস থেকে বের হয়ে ফাবিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। কি আজব ব্যাপার, মেয়েটা কোথায় গেল? ওদের বাসার আশেপাশের কয়েকজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই জানে না ওরা কোথায় গেছে। একটু চিন্তায় পড়ে গেলাম, মেয়েটা যেখানে যাক অ্যাটলিস্ট বলে তো যাবে। আমার মনে হয় ফাবের ভালোবাসার মুখে ছিল, অন্তরে না। এগুলো ভেবে একটু মুচকে হাসলাম। আসলে সব মেয়েরাই এক, মেয়েরা মুখে শুধু ভালোবাসি বলে, কিন্তু হৃদয় থেকে কয়জনই বা ভালোবাসে। এরপর গাড়ি নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। আর কখনো মন খারাপ হলে এখানে আসা হবে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসে নিরিবিলি সময় কাটানো যাবে না। নদীর পাড়ে কিছুক্ষণ বসে বাসায় আসলাম। ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে, নিজের প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিলাম। সাথে ঈশিতার একটা ছবিও নিলাম। আসলে আমার কাছে ঈশিতার কোনো ছবি নেই, তাই ওর অজান্তেই ওর রুম থেকে একটা ছবি নিলাম। এরপর রুমে এসে একটা চিঠি লিখলাম ঈশিতার জন্য। প্রায় দুপুর হয়েছে, তাই গোসল করে নিলাম। এরপর আজানের সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিলাম। এরপর বাসায় ফিরে এসে দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় বিকেলবেলা। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঈশিতার রুমে গেলাম। রুমে গিয়ে দেখে ও এখনো আসে নাই, তাই ও রুমে গিয়ে চিঠির উপর একটা গোলাপ ফুল রেখে চুপি চুপি বের হয়ে আসলাম। এরপর ব্যাগের সবকিছু ভালোভাবে চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। এরপর আমি রিয়াদকে একটা ফোন দিয়ে নির্দিষ্ট একটা কফি শপে আসতে বললাম। সেখানে ওর সাথে দেখা করে দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর বললাম, দোস্ত শোন, আমি দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরবো জানি না। তুই কিন্তু সবসময় এসে তার খেয়াল রাখবি আর আমার সাথে ওর যোগাযোগ রাখবি। আর আমি কিন্তু একদিন না একদিন ফিরবো, কিন্তু কবে ফিরবো তা জানি না। তুই সেটার উপর নজর রাখিস। আসলে মেয়েটা একটু অগোছালো আর অবুঝ। আর তুই থাকতেও যদি আমার বউয়ের কিছু হয়, তাহলে সব কিছুর জন্য তোকেই জবাব দিতে হবে। তুই জানিস আমি ওকে কতটা ভালোবাসি, আর তোকে খুব মিস করবো দোস্ত। তারপর রিয়াদ আমার কথাগুলো শুনতে শুনতে বললো, ঠিক আছে দোস্ত, সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস। আমি ম্যামের খেয়াল রাখবো। আর তোর না গেলে হয় না দোস্ত। এসব বলছে আর ওর চোখের কোণে পানি টলমল করছে, যেটা আমি লক্ষ্য করলাম। তারপর চলে এলাম বাড়িতে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর সেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছে। আসলে কত অবহেলা নিয়ে কাটিয়েছে পূর্বের দিনগুলো এই বাড়িতে। আর এখন আমি চলে গেলেই বা কার কি আসে? রাত 12টা বাজে, আমি আমার রুমে শুয়ে ঘুমাচ্ছি। হঠাৎ ফোনে একটা কল আসলো, তাকে দেখে ফাবিয়ার নাম্বার। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। হ্যালো ফাবিয়া, কোথায় ছিলে তুমি সারাদিন? তুমি জানো আজকে কতবার তোমাকে আমি ফোনে ট্রাই করছি, কিন্তু তুমি ফোনটা রিসিভ করো নাই কেন? কি হয়েছে বলো? চুপ করে আসো কেন? তারপর ওপাশ থেকে কেন জানি শুধু কান্নার শব্দ আসতেছে। কি হয়েছে ফাবিয়া, চুপ করে আসো কেন? এবার ফোনটা কেটে গেল। বুঝলাম না মেয়েটা কান্না করছে কেন। তারপর আবার ওর কল আসলো, আবারও কান্নার আওয়াজ। বুঝলাম না মেয়েটা এমন কেন করতেছে। এরপর ঘুমিয়ে গেলাম। কাল সকাল 8:30টায় আমার ফ্লাইট, তাড়াতাড়ি উঠতে হবে। খুব সকালে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি করে উঠে উজু করে নামাজ পড়ে বাসায় আসলাম। তারপর নাস্তা করে খাওয়া দাওয়া করে এয়ারপোর্টে চলে আসলাম। একদম ঠিক সময় আমার প্লেন টেক অফ করলো। প্লেন চলার সময় মনে হচ্ছিল জানলা ভেঙে যেন এক্ষুনি নেমে যায়, কিন্তু তখন তো আর কোনো উপায় নেই। তারপর প্রবাসেই আমার 5 বছর চলে গেল। আজ ঈশিতার জন্মদিন ছিল, আর এখানে এসে আমার একজন ভালো বন্ধু হয়ে যায়। ওর নাম তাঞ্চ। সে আমার অফিসের কলিগ। ও বাঙালি। ওর আব্বু আম্মুর কারণে ওই দেশে এসেছে। ওর আব্বু আম্মুর মাঝে নাকি কোনো মিল নেই, সারাদিন শুধু ঝগড়া করে। এজন্য নাকি ও রাগ করে প্রবাসে এসেছে। ও বাঙালি হওয়ার কারণে ওর সাথে আমি বন্ধুত্ব করে নিয়েছিলাম।
কিন্তু শেষমেশ মেয়েটা নাকি আমাকে ভালোবাসে। আমি জানি প্রিয় মানুষটাকে না পেলে কতটা কষ্ট হয়। যদি আমার পেছনে কোনো প্রিয় মানুষ না থাকতো তাহলে আমি তাঞ্জুকে আপন করে নিতাম। এখানে প্রতি বছরই আমি ঈশিতার জন্মদিন সেলিব্রেট করি, আরও তখন আমার কাছ থেকে ঈশিতার গল্প শুনতে চায়। তারপর আমি আমার জীবনের সব ঘটনা ওকে বলতাম। সবটা শুনে ও কান্না করে দিত, আমিও অনেক কান্না করতাম। জানি না আর কখনো ঈশিতার সঙ্গে দেখা হবে কিনা। রুমে এসে কান্না করছি, ঠিক তখন তাঞ্জু আমার রুমের দরজায় এসে নক করলো। এই আবির, কি হয়েছে? দরজা খোলো। তুমি ছাদ থেকে হঠাৎ এভাবে চলে আসলে কেন? তাড়াতাড়ি দরজা খোলো বলছি। দেখো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, তুমি খাবে না? আমি খাবো না রে দোস্ত, তুই এখন যা। ওই, তোকে বলছি না দরজা খুলতে। তাড়াতাড়ি দরজা খোল, না হলে তোর মাথা ফাড়াবো কিন্তু। আমি তাড়াতাড়ি করে ভয়ে দরজা খুলে দিলাম। কি মেয়ে রে বাবা, এইটুকুতেই আমাকে ছাড়ি দেয়। ওই, তোমার সমস্যা কি? খাবে না কেন? তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম আর তুমি বলছো খাবে না? তুমি কি এখন চাও যে আমি এগুলো এখন ফেলে দিই? না, তার আর দরকার হবে না, তুমি খাবার দাও, আমি খেয়ে নিচ্ছি। আবির, একটা কথা বলবো, রাখবে প্লিজ? হ্যাঁ অবশ্যই, বলো কি কথা। আমি তোমার কথা রাখবো, আর বেস্ট ফ্রেন্ডের কথা কি ফেলা যায়? আমি তোমাকে তুলে খাইয়ে দিই প্লিজ, শুধু আজকের জন্য। আর কখনো তো সুযোগ হবে না, শুধু একটাবার প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাও, সমস্যা নেই। এরপর তাঞ্জু আমাকে খুশি খুশি মনে খাইয়ে দিল। মেয়েটা আমাকে এত ভালোবাসে আমি ভাবতেই অবাক হচ্ছি। শুধুমাত্র আন্টি ছাড়া আর কেউ আমাকে এরকম ভালোবাসে না। খাওয়া শেষ করে আমি সোফায় বসলাম। এরপর তাঞ্জু আমার পাশে বসলো। আবির, একটা জিনিস চাইবো, দিবা? বলো কি চাও? তুমি আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ, প্রেমিকা হিসাবে না, বন্ধু হিসাবে প্লিজ। তোমাকে তো আর আমি পাবো না, কিন্তু একটু জড়িয়ে ধরতে তো পারি। পারো। বলার সাথে সাথে তাঞ্জু আমাকে জাপটে ধরে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি কিছু বলছি না, কি বলবো আমি, আমার কাছে কি কোনো উত্তর আছে? এরপর তাঞ্জু আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম এবং চিন্তা করলাম অনেক তো হলো, এবার আমি বাংলাদেশে ফিরে যাব। অনেক তো হলো, কত বছর হলো আমার ঈশিতা পাগলির মায়াবী মুখটা দেখি না। ফিরে যাব নিজের দেশে, আবার না হয় অবহেলা পেতে শুরু করবো। তারপর উঠে ফ্রিজে অফিসে চলে গেলাম। অফিস শেষে বাসায় এসে তানজিকে বললাম আমি কাল বাংলাদেশে ফিরে যাব, তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। আমার কথা শুনে অনেক খুশি হয়ে গেল। এরপর দিন সকালবেলা দুদিন সব গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। প্লেন তার যথাসময়ে চলতে শুরু করলো। আমি আর তানজু পাশাপাশি বসে নিজ দেশে ফিরছি। প্রায় 3 ঘন্টা পর প্লেন এসে থামলো। বাংলাদেশ এয়ারপোর্টে নিজের দেশের মাটিতে পা ফেলতে সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর একটা গাড়ি নিয়ে সেখান থেকে আমি আর তানজু বাসায় চলে আসলাম, সেই চিরচেনা বাড়িটায়। বাড়ির মেন দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। এরপর কেউ এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে ভীষণ অবাক হলেন। তারপর খুশিতে আমাকে জোর ধরে কান্না করে দিলেন। আমি আন্টির সাথে কান্না করে দিলাম। কতগুলো বছর পর প্রিয় মানুষের সাথে দেখা। কেমন আছো আন্টি? আগে ভালো ছিলাম না, তুই এসে গেছিস, এখন আমি অনেক বেশি ভালো আছি বাবা। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি অবস্থা হয়েছে তোর? একদম শুকিয়ে গিয়েছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি ওখানে, আর এতগুলো দিন পর আমাদের কথা মনে পড়লো তোর? তোমাদের কথা তো ঠিকই মনে পড়ে। আচ্ছা আন্টি, ঈশিতা কোথায়, কেমন আছে? ঈশিতা ও রুমেই আছে, আর কেমন আছে সে বরং তুই নিজে গিয়ে ওকে জিজ্ঞাসা কর। আর তোর সাথে ওই মেয়েটা কি আবির? ও আন্টি, তোমাকে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে তানজু, আমার ফ্রেন্ড। আর তানজু উনি হচ্ছেন ঈশিতার আম্মু। তোমাকে তো ওনার সম্বন্ধে বলেছি। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আন্টি। তারপর কথা শেষ করে বাসার ভেতরে প্রবেশ করলাম। আন্টির কাছ থেকে জানতে পারলাম আঙ্কেল নাকি বাইরে আছে, তাই ওনার সাথে এসেই দেখা হলো না। এরপর আমি আর তানজু বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে এসে আমি তানজুকে বাসার গেস্ট রুমটা দেখিয়ে দিলাম। এরপর আমি আমার রুমে চলে আসলাম। নিজে সেই রুমটাতে আবার কতগুলো বছর পর ফিরলাম, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে আমার রুমটা একদম গোছালো। সবকিছুই কেমন পরিষ্কার মনে হয়, প্রতিদিন কেউ এসে রুমটাকে পরিষ্কার করে দিয়ে যায়। এত কিছু না ভেবে আমি ফ্রেশ হয়েতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করতে, সাথে তানজুকেও নিয়ে আসলাম। মেয়েটা হয়তো লজ্জায় কিছু বলতে পারবে না, আমি খেয়ে যাচ্ছি, কিন্তু খাবারটা যেন গলা দিয়ে নামছে না। শোনো, আমি আসার পর থেকে এখন অবধি আমার ঈশিতাকে দেখিনি। ব্যাপার কি, মেয়েটা কোথায় গেল? আন্টি ঈশিতা কোথায়? নাস্তা করবে না ও? আসার পর থেকে তো একবারও ওকে দেখলাম না। কি জানি বাবা, মেয়েটার কি হয়েছে, তুই যাওয়ার পর থেকে মেয়েটা একদম বদলে গেছে। ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, অফিসের বাইরেও কোথাও যায় না, দিন দিন কেমন যেন মৃত্যুর মুখে চলে যাচ্ছে।
আন্টির কথা শুনে বুকটা কেঁপে উঠলো। কি হয়েছে ইতিশা? তবে কি ওর কোনো ক্ষতি হয়েছে? কেন হঠাৎ করে এতটা বদলে গেল ও? আন্টি, ইশিতা এখন কোথায়? মনে হয় ও রুমে আছে। সারাদিন নিজেকে রুমের মধ্যে বন্ধ রাখে। যা তো মেয়েটাকে ডেকে নিয়ে আয়। কি আমি আবার যাব? তাহলে তো আবার রাগ করবে। হ্যাঁ, তুই যাবি। এখন যা তো, ওকে ডেকে নিয়ে আয় বলছি। এরপর আমি ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে পা বাড়ালাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি ঈশিতার রুমের দরজাটা খোলা। দরজার পাশে দাঁড়িয়ে আমি কয়েকবার ওকে ডাকলাম, কিন্তু ও কোনো সাড়া দিল না। এরপর আমি ভেতরে প্রবেশ করে ঈশিতার খাটের পাশে গিয়ে দেখি ও ছোট বাচ্চাদের মতো কত সুন্দর করে ঘুমিয়ে আছে। বারবার চুলগুলো মুখের উপর পড়ছে ওর। আমি আবার ওকে ডাকলাম। এবার ঈশিতার চোখ দোদুলোতে উঠে গেল। ঈশিতাকে দেখে আমার চোখে পানি ছলছল করছে। মেয়েটা কি ছিল আর কি হয়ে গেছে? শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বেচারি। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর আগের থেকে অনেক কালো হয়ে গেছে। মনে হয় ঠিক মতো নিজের যত্ন নেয় না। আমাকে এভাবে হঠাৎ দেখতে পাবে সেটা ঈশিতা কল্পনাও করেনি। ঈশিতার চোখও অশ্রুতে ভরে গেছে। আজকে এই অবহেলার প্রতিদানে এগুলো করছি। ঈশিতা খাট থেকে নেমে আমার একদম কাছে চলে আসলো, আমাকে জোরে ধরতে যাবে, কিন্তু আমি সে সময় সরে গেলাম। ঈশিতা আমার কাছ থেকে এরকম কিছু আশা করেনি। আমি হয়তো ওর সাথে হ্যাপি রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, সারা জীবন আমাকে অবহেলায় করে গেছে। এখন এর প্রতিদান সব কষ্টগুলো ওকে ভুগতে হবে। এখন থেকে আমি ওকে অবহেলা করব, আরও সব কিছু সহ্য করবে যেমনটা আমি করেছিলাম। আপনাকে আন্টি নিচে নাস্তা করতে ডাকছে, তাড়াতাড়ি চলুন। আবির দাঁড়াও, তোমাকে। আমি ওর কথা না শুনেই রুম থেকে বেরিয়ে আসলাম, আর ঈশিতা সেখানে হাঁটু গেলে বসে পড়লো। হয়তো বুঝতে পারছে যে সে এখন তার কর্মের ফল পাচ্ছে। ও কান্না করতে লাগলো। আমি নিচে এসে নাস্তা করতেছি। এরপর ঈশিতা আসলো। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে যাচ্ছি, কিন্তু ঈশিতা নাস্তা না করে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতাকে একটু শাস্তি দেওয়ার জন্য আমি পুরো না খেয়ে চলে আসলাম। আমার এরকম আচরণে ঈশিতা কষ্ট পেলো, পাক না, তাতে আমার কি? আমাকেও তো কম কষ্ট দেয়নি ও। এরপর আমি আমার রুমে চলে আসলাম। ঈশিতাকে এইভাবে কষ্ট দিয়ে আমি নিজেও যেন অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও যে ঈশিতাকে বুঝতে হবে প্রিয় মানুষটার অবহেলা কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু হঠাৎ করে ঈশিতা এইভাবে বদলে গেল কেন? কিছু একটা কারণ তো আছেই, জানতে হবে সেটা আমাকে। রাতে তেমন একটা ঘুম হয় নাই, তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙলো প্রায় 12:30টায়। ঘুম থেকে উঠেই আমার বুকের উপর ভারী কিছু অনুভব করছি। চোখ মেলে দেখি ঈশিতা আমার বুকের উপর শুয়ে আমাকে জোরে ধরে ঘুমাচ্ছে। মেয়েটার কি নিষ্পাপ মুখখানা, আগের কথা মনে পড়ে গেল। যাই হোক, ওর প্রতি এত সহজে আর নিজেকে গলানো যাবে না। তারপর আমাকে এক ঝটকায় আমার বুকের উপর থেকে সরে দিলাম। সাথে সাথে ঈশিতার ঘুম ভেঙে গেল। আপনি এখানে কেন এসেছেন আর আমার বুকের উপরে কেন শুয়েছিলেন? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাতে পারবো, আমার অধিকার আছে। কিসের স্বামী? হ্যাঁ, আর কেউ একজন বলেছিল স্বামী ইজ মাই ফুড। অধিকারের কথা বলছেন? একদিন আমিও আপনার কাছে স্বামীর অধিকার চাইতাম, না আপনি আমাকে শুধু অবহেলা আর অপমানই করে আসছেন। কত কাঁদিয়েছেন আমাকে, মনে আছে নিশ্চয়ই আপনার? আমার কথাগুলো শুনে ঈশিতা ফুপে ফুপে কান্না করতেছে। আবির, আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালোবাসা? আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আমার মতো ছোট লোক কাউকে ভালোবাসতে পারে না। তানজু মেয়েটাকে চিনেন? আমি ওকেই ভালোবাসি। ও আপনার মতো এত নিষ্ঠুর না, ও অনেক ভালো মেয়ে। ও হ্যাঁ, আপনার না বয়ফ্রেন্ড আছে? তাহলে আমার কাছে কেন ভালোবাসা চাইছেন? আর আপনি প্রায় আমাকে বলতেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, আমি গিয়েছিলাম। কিন্তু এবার আপনি যদি আমাকে বেশি ডিস্টার্ব করেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, তবু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার কথাগুলো শুনে সেটা কান্না করে যাচ্ছে। ও কান্না করার কারণে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই আর কোনো কথা না বলে ও কান্না করতে করতে আমার সামনে থেকে চলে গেল। এবার ও বুঝবে প্রিয় মানুষের অবহেলা কতটা কষ্ট দেয়। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। জোরে নামাজের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে আসার সময় রিয়াদের সাথে দেখা হলো। ওর কাছ থেকে জানতে পারলাম ও নাকি আর ব্যাচেলার নেই, বিয়ে করে নিয়েছে। আর আমাকে এতদিন পর দেখে আমাকে ওর বাসায় নিজে অনেক জেদ করলো নিতে। তারপর আমি আজ না বলে কোনো রকম ওর কাছ থেকে কেটে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে টিভি দেখছি। একটু পর তানজু আসলো পাশে। কিছু বলবে তুমি? আসলে আমার না একা একা ভালো লাগছে না, চলো না আমরা একটু ঘুরে আসি। ঘরে বসে থাকতে থাকতে আমি বোর হচ্ছি, আর তোমার বউয়ের সাথে কথা বলতেও ভয় করে। ও যদি আমাকে কিছু বলে? দূর পাগলি, ঈশিতা ওরকম মেয়ে না। ও তোমাকে কিছু বলবে না, উল্টো আরও তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে। আচ্ছা, বিকেলবেলা রেডি থেকো, আমরা ঘুরতে বের হবো। ওয়াও, সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সঙ্গে ঈশিতাকেও রেডি করে নিয়ে যাব, তাহলে অনেক বেশি মজা হবে।
আমরা সবাই মিলে ঘুরতে যাব। না, শুধু তুমি আর আমি যাব, আর কেউ না। এসে থেকে আমি সময় হলে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা, যেমন তোমার ইচ্ছে। এরপর বিকেলে আমি আর তানজু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করলাম। সব শেষে সন্ধ্যায় বাড়ি ফেরলাম। এরপর আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম আর সেই কথায় ভাবতে লাগলাম যে এই শীতের মধ্যে এত পরিবর্তন আসলো কিভাবে। ও নাকি বয়ফ্রেন্ড ছিল, সে গেল কোথায়? আর ও কেন এখন আমার জীবনে আসতে চাইছে? সব কিছুর জন্য আমাকে আরো বেশি ভাবে তুলছে। রাত প্রায় 10টা বেজে গেছে। সবাই আমাকে খাওয়ার জন্য ডাকছে। তারপর আমি নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। আমার সামনের চেয়ারটাতে এসে বসেছে। আমরা সবাই খাবার খাচ্ছি, কিন্তু ও খাচ্ছে না। ও না খেয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে চলে আসলাম আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি আর তানজু অফিসে গেলাম। গিয়ে বসের কেবিনে বসলাম। তারপর পিয়নকে দিয়ে রিয়াদকে ডাকলাম আর ওর সাথে তানজুর পরিচয় করে দিলাম। পরিচয় শেষে ওকে বললাম, কিরে তোর ওয়াইফকে দেখাবে না? সেদিন তো বলতেছি বাসায় যেতে, আজ যাবো চল। তারপর রিয়াদ আমার কথায় খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপর আমরা তিনজন মিলে চলে আসি ওর বাসায়। এসে খাওয়া দাওয়া শেষে আমাকে রিয়াদ ওর ওয়াইফের সাথে পরিচয় করে দিতেই আমি অবাক হই। আর এটা তো ফাবিয়া, কিন্তু এসব কিভাবে? আমি ফাবিয়াকে এখানে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম। তারপর কথায় কথায় জানতে পারলাম যে আমি নাকি বিদেশ যাওয়ার 2 দিন আগে রিয়াদ অফিসে বসে বসে কোনো একটা কারণে নাকি ফাবিয়ার ফটোগুলো দেখতেছিল। আর তখন ঈশিতা রিয়াদকে ডেকে পাঠায় আর বলে, রিয়াদ সাহেব, আপনি অফিস টাইমে ডেস্কে বসে কার ফটো দেখতেছিলেন? মেয়েটা কে? জি, আপনি কিভাবে দেখলেন ম্যাম? আমি সিসি ক্যামেরায় দেখেছি। ভয় নেই, বলেন মেয়েটা আপনার কে হয়। আমি কিছু মাইন্ড করব না। আর আপনি না দাঁড়িয়ে থেকে বসেন। আর নিন টিস্যু। এই এসির মধ্যে দাঁড়িয়েও আপনি ঘামছেন কেন? বললাম তো, ভয়ের কোনো কারণ নেই। ফ্রেন্ড হিসেবে বলুন সবটা। আসলে আমি ওই মেয়েটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। আর কখনো বলতে পারবো কিনা সেও জানি না। তারপর ঈশিতা রিয়াদের হাত থেকে ফটোগুলো নিয়ে নিজে দেখতে লাগলো। তারপর বলল, ও, আমি যা ভেবেছিলাম তাই হলো। এই মেয়েটার নাম ফাবিয়া, আমার বেস্ট ফ্রেন্ড। ও অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আপনি ওর ফটো কোথায় পেলেন? আপনি কিভাবে চেনেন ওকে? আমি ওকে প্রতিদিন আমার বাসার সামনে দিয়ে কলেজে যেতে দেখলাম, আর সেখান থেকেই ভালো লাগা। আর ফেসবুক থেকে ওর ফটোগুলো পেয়েছি, কিন্তু এখন ওর নামটাই জানতে পারলাম না। আপনার কাছ থেকে ওর নামটা জানতে পারলাম। আমি যেখান থেকে ওর ছবিগুলো পাই সেখানে ওর আইডির নাম ছিল নীল প্রজাপতি। জানি না বাসা কোথায় কিংবা নাম কি। এখন মনে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ডকে আর পাওয়া হবে না। কেন পাওয়া যাবে না? আপনি কি ওকে বিয়ে করতে চান? তাহলে আমাকে নির্ভয়ে বলুন, আমি সব কিছু দেখছি। বিয়ে তো অবশ্যই করতে চাই, কিন্তু আপনার বান্ধবী কি রাজি হবে? আরে আপনি এত চিন্তা করছেন কেন? মনে করুন এখন থেকে আপনার এই বোন, মানে আমি, আপনার এই বিয়ের দায়িত্ব নিলাম। তারপর নাকি ঈশিতা সবকিছু ঠিকঠাক করে। আমি বিদেশে যাওয়ার 2 দিন আগেই নাকি ঈশিতা ফাবিয়াদের বাসায় আসে। আর সেখানে গিয়ে ফাবিয়াকে বুঝিয়ে বলে, ফাবিয়া, আমি এসেছি তোর জন্য একটা খবর নিয়ে। আজকে আর তোকে কলেজে যেতে হবে না। আর আমি আজকে তোর এমন একটা খবর দিব যা তুই ভাবতেও পারবি না। তোর জন্য 2টা নিউজ আছে। আগে কোনটা শুনবি তাই বল। কি নিউজ শুনি? তাও আবার একটা না, একসঙ্গে 2টা নিউজ আছে? হ্যাঁ বলছি, শোন। তোকে একটা ছেলে ভীষণ ভালোবাসে। ছেলেটা অনেক ভালো আর সাদাসিধে, আমার অফিসেই কাজ করে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ও আবিরের বেস্ট ফ্রেন্ড। খুব ভালো একটা ছেলে। আমি যতদূর জানি ওর এই পৃথিবীতে কেউ নেই। ও তোকে ভীষণ সুখে রাখবে। রাজি হয়ে যা দোস্ত, আমি সব কিছুর ব্যবস্থা করছি তোদের। শুধু তুই রাজি হলেই হবে। আর তুই রাজি না হয়েও পারবি না, কারণ ছেলে কিন্তু অনেক সুন্দর আর হ্যান্ডসাম। সবই বুঝলাম, কিন্তু সে আমাকে দেখলো কিভাবে? আর ছেলেটার নাম কি? থাকে কোথায়? তুই নাকি প্রতিদিন কলেজে যাওয়ার সময় তার বাসার সামনে দিয়ে যেতি। সেখান থেকেই তোকে পছন্দ করে ফেলে। তারপর ভালোবাসা। আর ওর নাম রিয়াদ। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? ও তোর জন্য একদম পারফেক্ট। আর দ্বিতীয়ত বললাম না, তোকে দারুণ একটা খবর দিব। সেটা হচ্ছে আমিও আবিরকে ভালোবাসি।
ও মা, তাই নাকি? তা কবে থেকে ভালোবাসিস? তাহলে এত এইভাবে ওকে অবহেলা করলি কেন? কষ্ট দিলি কেন? জানিস ছেলেটা ভীষণ ভালো। আমি ওকে একদিন ভালোবাসার কথা বললাম, কিন্তু আবির তখন আমাকে একসেপ্ট করে নেই। আর তার একমাত্র কারণ হচ্ছিস তুই। আবির তোকে ওর নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতো, আর এখনও বাসে। শুধু তুই বুঝিস নেই আবিরের ভালোবাসা। তোর এত অবহেলা, অপমান এসবের পরও আবির কেন তোর কাছে পড়ে আছে জানিস? শুধু তোকে ভালোবাসে বলে। কিন্তু তার প্রতিদানে তুই ওকে কি দিচ্ছিস? তাই এখনো সময় আছে, তুই আবিরের কাছে ক্ষমা চা আর নতুন করে তোদের জীবনটা শুরু কর। ক্ষমা তো চাইবই, কিন্তু এখন না। আগামী 8ই আগস্ট আবিরের জন্মদিন। আবিরকে আমি আমার ভালোবাসার কথা বলে ওকে সারপ্রাইজটা দিব। ওর জন্মদিনে আমার ভালোবাসা হবে ওর প্রথম উপহার। সব কিছু ভুলে আমি আবিরকে কাছে টেনে নিব, আর কখনো ওকে কষ্ট দিব না। শুধু দিনটার অপেক্ষায় আছি। তাই যেন হয়। কিন্তু তোর হঠাৎ করে এত পরিবর্তন কিভাবে? সময় হলে ঠিকই তুই সব কিছু জানতে পারবি। এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আজকে আমার সাথে তোকে যেতে হবে। রিয়া তোর জন্য অপেক্ষা করছে। এতক্ষণ আমি এগুলো সব শুনছিলাম, তার মানে ঈশিতাও আমাকে ভালোবেসেছিল আর আমার জন্মদিনের সারপ্রাইজ দিয়ে বলে সেটা আগে থেকে আমি বুঝতে দেয়নি। আর আমি তো ওকে না বলেই বিদেশে চলে গেছিলাম, সেজন্য হয়তোবা ও তার আগেই আমাকে কথাটা বলতে পারিনি। সব কিছু শুনে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর তাঞ্জু বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছি, এমন সময় হঠাৎ ঈশিতা আমার রুমে আসলো। আপনি এখানে কেন? চলে যান আমার রুম থেকে। আপনি দেখলে আমার শরীরটা জ্বলে ওঠে। এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার বউ। মাফ করে দাও প্লিজ আমাকে। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। ভীষণ ভালোবাসি তোমায়। প্লিজ একটাবার আমার সুযোগ দাও তোমাকে ভালোবাসার। তোমাকে ছাড়া আমার একটা দিনও বাবা কষ্টকর। তোমাকে যে আমি হৃদয়ের গোপন কুঠিরে বেঁধে ফেলেছি আবির। তাই এখন যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাহলে আমার কলিজাটা ছিঁড়ে চলে যেতে হবে। তখন হয়তো আমি একটা জীবন্ত লাশ হয়ে যাব। মাফ করবো? তবে আপনাকে অসম্ভব। আমি কখনো আপনাকে মাফ করব না। আর কি বললেন, ভালোবাসেন আমাকে? ভীষণ হাসি পাচ্ছে আমার। তো হঠাৎ কোথা থেকে এত ভালোবাসা উত্তপ্তি হলো? আমিও তো একদিন একজনকে ভীষণ ভালোবাসতাম, তাকেও বড্ড আদরে রেখেছিলাম হৃদয়ের এই গোপন কুঠিরে। কিন্তু কি পেলাম তার কাছ থেকে? দিন শেষে অবহেলা আর অপমানগুলো ছাড়া। শেষমেশ আমি এখন জীবন্ত লাশ হয়ে জীবনযাপন করতেছি। তাই কাউকে আর এই জীবনের সাথে মেশাতে সাথে পারবো না। ভালোবাসা সবার জীবনে একবারই আসে, আমারও এসেছিল, কিন্তু সে আমাকে বোঝেনি। তখন সেটা আমার সামনে বসে আমার হাতটা ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি। ভীষণ ভালোবাসি তোমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার তোমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই। এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমাকে চিরতরে হারাবে। তুমি আমাকে ছেড়ে কয়েক বছর দূরে ছিলে, আর আমি কিন্তু এখন তোমার থেকে চিরতরের জন্য দূরে চলে যাব। এমন দূরে যেখানে গেলে কেউ আর কখনো ফিরতে পারে না। ঈশিতা কান্না করতে করতে কথাগুলো বললো, আমার হাতটা ছাড়ুন। যখন আমার সাথে খারাপ ব্যবহার করছেন তখন আপনার বোঝা উচিত ছিল। আর আপনি কোথায় যাবেন? চিরতরের জন্য দূরে তো চলে যান না। কে আটকেছে আপনাকে? আমার হাত ছাড়ুন। না, আমি তোমার হাত ছাড়বো না। আগে বলো ভালোবাসি। আপনাকে বলছি আমার হাত ছাড়তে। হাত ছাড়ুন, নাহলে আমি কিছু একটা করে ফেলবো। যত কিছুই হোক, আমি তোমার হাত ছাড়বো না। ছাড়বেন না তো? বললাম তো ছাড়বো না। এরপর আমি রেগে গিয়ে জোর করে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে ঈশিতার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেই। ও আমার থেকে এরকম কিছু একদমই আশা করেনি। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না, আমি তানজুকে ভালোবাসি। তার আগে তুই আমাকে বলতি না এই বাড়ি ছেড়ে চলে যেতে? এখন তুই যদি বলিস আমাকে এই বাড়িতে থাকতে, আমি তাও থাকবো না। এখন দূর হ আমার সামনে থেকে, আর আমার সামনে থাকার চেষ্টা করবি না, তখন কিন্তু আরো খারাপ হবে তোর সাথে। দূর হ আমার সামনে থেকে, যত সব নষ্ট। আমার কথাগুলো শুনে মেয়েটা আর এখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। ওকে এইভাবে মেরে আমারও কান্না আসছে। আর যাই হোক, গায়ে হাত তোলাটা আমার একদম ঠিক হয় নাই।
থাপ্পড়টা অনেক জোরেই লেগেছে। মেয়েটার ফর্সা গাল একদম লাল হয়ে গেছে। ভাবতেই কান্না চলে আসলো। আমি বিছানায় শুয়ে শুয়ে নিঃশব্দে কান্না করতে লাগলাম। সরি ঈশিতা, আমি তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার যে কিছু করার নেই। ভালোবাসার মায়া জালে আমি বন্দি, কিন্তু ওর শেষ কথাটা আমাকে ভাবাচ্ছে ওকে চিরতরের জন্য হারাতে হবে। তবে কি ও আবার পাগলামো করে নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? না, আমার ওর ওপর নজর রাখতে হবে। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম যেন কিছুতে আসতেছে না। কি জানি মেয়েটা কি করতেছে। এখন আমি শোয়া থেকে উঠে ধীরে ধীরে ঈশিতার রুমের দিকে এগোতে লাগলাম। রুমের কাছে গিয়ে দেখি সেটা খাটের উপর শুয়ে আছে অন্ধকারে। তারপর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখি অতিরিক্ত কান্না করার কারণে মেয়েটার চোখ দুলে ফুলে আছে। ওকে এভাবে দেখলে আমার বুকের ভেতর যেন ঝড় শুরু হয়ে গেল। মোবাইলের লাইটের আলো ওর চোখে পড়তেই ওর ঘুমটা ভেঙে গেল। আমাকে দেখে ও এক প্রকার জড়িয়ে ধরলো। আমি কিছুক্ষণ সময় চুপ করে রইলাম। এরপর আমাকে ছাড়ুন, এবার জড়িয়ে ধরেছেন কেন? না, আমি ছাড়বো না। ছেড়ে দিলেই তুমি আমাকে রেখে অনেক দূরে চলে যাবে। আমি তা কখনোই হতে দেব না। ভীষণ ভালোবাসি তোমায়। যদি কখনো দূরে চলে যাও তাহলে আমি সত্যিই মরে যাব। জানো, আজকে তোমার থাপ্পড় দেওয়াতে একটুও কষ্ট হয় নাই। আমি কষ্ট পেয়েছি তোমার কথাগুলোতে। প্লিজ আমাকে মাফ করে দাও। কখনো তোমাকে ভুলতে পারবো না। আর যদি দূরে চলে যাও তাহলে আগে আমাকে শেষ করে দাও, তারপর চলে যাও। নয়তো সব কিছু ভুলে আমাকে কাছে টেনে নাও। আমি আর পারছি না আবির। আচ্ছা ছাড়ো, দূরে চলে যাব না, এখন ঘুমাও, শুভরাত্রি। তারপর আমি ঈশিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম। আমি দেখছি ঈশিতা আমার বুকের ওপর শুয়ে ঘুমাচ্ছে। ওর দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণে এখনো রক্ত লেগে আছে, আর গালে বসে গেছে 5 আঙুলের দাগ। মেয়েটাকে কেমন জানি আজকে ভীষণ মায়াবী লাগছে, যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ওর মায়া ভরা মুখে। ওর মায়া ভরা মুখটা যেন আমাকে টানছে। তবুও নিজেকে সামলে নিয়ে ঈশিতাকে ডাকতে লাগলাম, ঈশিতা, ঈশিতা, তুমি এখানে কেন আসলে? আর এখন ছাড়ো আমাকে, অনেক বেলা হয়েছে, তাদের উঠে পড়ো। ঈশিতা উঠে একটু মাথা উঁচু করে দেখে ও আমার বুকের উপর শুয়ে আছে। আমার কথায় ভীষণ লজ্জা পেল ঈশিতা, আর আমার মুখে তুমি ডাক শুনে অনেকটা যেন অবাক হলো। এবার আমাকে ছেড়ে উঠে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এবার আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করতে। এসে দেখি ঈশিতা আর তাঞ্জু দুজনে বসেই গল্প করছে। আমিও গিয়ে বসে বললাম ওদের সাথে আড্ডাতে। আজ অনেক মজা হয়েছে, তবে ঈশিতাকে আজকে ভীষণ খুশি দেখাচ্ছে। মেয়েরা আসলে প্রিয় মানুষটার কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু ভালোবাসা পেলেই তারা আকাশ সমান খুশি হয়ে যায়। ঈশিতাও তার ব্যতিক্রম নয়। এরপর আমরা সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা শেষে আমি আমার রুমে চলে আসলাম, রেডি হয়ে নিচ্ছি অফিসে যাব বলে। তখন হঠাৎ করে তাঞ্জু আমার রুমে আসলো। কি কিছু বলবে নাকি তাঞ্জু? আমি অফিসে যাচ্ছি, কিছু প্রয়োজন হলে বলো। না, আমার কিছু প্রয়োজন নেই। আবির, তোমাকে একটা কথা বলতে চাই। আমি আর এখানে থাকতে পারবো না। কেন থাকবে না কেন? ঈশিতা কি তোমাকে কিছু বলেছে? তাহলে আমাকে বলো, তোমার সাথে কি খারাপ ব্যবহার করছে ঈশিতা? না, ঈশিতা আপু কিছু বলেনি। আর তোমার বউ ঈশিতা অনেক ভালো একটা মেয়ে। আমার আম্মু ফোন করেছে, আমাকে বাড়িতে যেতে বলেছে। আমার নাকি বিয়ে ঠিক করেছে। বিয়েতে আব্বু আম্মু সবাই রাজি আছে। আর আমার বিয়ের মধ্যে দিয়েই তাদেরকে আবার এক করতে পারবো। সেজন্য আমাকে যা করতে হবে আমি করব। তবু আমি আমার আব্বু আম্মুকে এক করবই করব। যদি এর জন্য আমাকে বিয়ে করতে হয় তাতেও আমি রাজি আছি। আমি সবসময় তাদের সুখী দেখতে চাই। আর তোমাকে এটাই বলতে এসেছি। আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিয়ে এসো। ও, তা কবে ঠিক করলো বিয়ে? যদি তোমার বিয়েতে তোমার আব্বু আম্মু ঠিক হয় তবে সমস্যা নেই, কিন্তু ছেলেটা কেমন? ছেলেটা খুবই ভালো। আর সে হচ্ছে আমার মামাতো ভাই, আমার সমবয়সী। আব্বু আম্মু সবাই রাজি। এখন আমি তাদের না করতে পারছি না, কারণ আমি সব সময় তাদের হাসি খুশি দেখতে চাই। আমার বিয়ের ডেটটা কবে সেটা আমাকে এখনো বলেনি, শুধু বলেছে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি নিচে আসছি। তারপর আমি রেডি হয়ে নিচে তাঞ্জুর জন্য অপেক্ষা করছি, সাথে ঈশিতাও আছে। আমি ঈশিতাকে শোনার জন্য বলতে লাগলাম, আন্টি আমি আজকে তাঞ্জুর সাথে চলে যাচ্ছি, আর কবে এই বাড়িতে ফিরে আসবো তাও জানি না। ভালো থেকো সবাই। আর কেউ একজন আছে এই বাড়িতে, তাকেও বলে দিও আমি আর কখনো ফিরবো না। আমাকে দেখলে তো আবার সহ্য হয় না, তাই আমি ওইখানে গিয়ে তাঞ্জুকে বিয়ে করে নেব, আর আমাদের বাচ্চা হলে তবেই ফিরবো। কথাগুলো ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে বললাম, যাতে ঈশিতা রাগ করে। আসলে আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না।
ভাবলাম ঈশিতাকে রাগিয়ে অফিসে চলে যাব। এরপর অফিস থেকে আসার সময় ওর রাগ ভাঙানোর জন্য যা যা করতে হয় করব। এরপর আমি আর তানজু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তখন ঈশিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চলে যাওয়া দেখছি আর নিঃশব্দে কান্না করে যাচ্ছে, যে কেউ হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু আমার কানে ওর কান্নার আওয়াজ ঠিকই আসছে। এরপর আমি তানজুকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এসে ওর জন্য একটা টিকিট কেটে নিলাম। 20 মিনিট পর ওর যাত্রা শুরু করবে। মেয়েটা মনে হয় কান্না করছে, না আমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ও কান্না করছে। তখন আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। জানো আবির, আমি যাকে নিজের চেয়েও ভালোবাসি সেটা হচ্ছে তুমি। আর ইংল্যান্ডে তোমার সাথে আমার প্রথম পরিচয় হয়নি, আমি তোমাকে তার আগের থেকে চিনতাম। এখন প্রশ্ন করতে পারো আমি তোমাকে আগের থেকে কিভাবে চিনি? ফেসবুকে আমার একজন প্রিয় রাইটার ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম তার গল্পগুলোকে। কিন্তু হঠাৎ একদিন ওই আইডি থেকে গল্প আসা বন্ধ হয়ে যায়। আমি আইডিটাকে আর খুঁজে পাইনি। অনেক দিন ফেসবুকে শুধু ওই আইডিটাই সার্চ করেছি। আর এইভাবেই একটা বছর কেটে যায়। এরপর তুমি আমার সাথে ইংল্যান্ডে জব নাও, আর আমরাও তখন ভালো বন্ধু হয়ে উঠি। তো একদিন তোমার মোবাইলে একটা ফোন এসেছিল, তুমি যখন বসের কেবিনে ছিলে। আমি তোমার ফোনটা রিসিভ করার আগেই কেটে যাই। তারপর আমি তোমার মোবাইলে ফেসবুক দেখতে পেয়ে তোমার ফেসবুক ভিজিট করি। তখন কিছু সময়ের জন্য আমি নিশ্চুপ হয়ে গেছি, কারণ আমি এতদিন যে আইডিটা খুঁজছি ওটা তোমার আইডি ছিল। জানো, ভীষণ ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি এখন অন্য কারো। সব কিছু তো আর চাইলেই পাওয়া যায় না। আচ্ছা, তোমার কাছে একটা শেষ জিনিস চাইব, দিবে আবির? বলো কি চাই তোমার? আমার জন্য না হয় তুমি আবার নতুন করে গল্প লেখো। আমি হয়তো তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু তোমার গল্পগুলো আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। আবার লিখবো গল্প, শুধু আমার এই বন্ধুটার জন্য সবকিছু আবার নতুন করে শুরু করব। তোমাকে ভীষণ মিস করবো তানজু। আর কান্না করছো কেন? আমি তো সবসময় তোমার পাশেই আছি বন্ধু হিসেবে। নিয়তি চাইলে আবার দেখা হবে আমাদের, আর আমার সাথে যোগাযোগ রাখবে। কিন্তু জামাইকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না। আমার কথাগুলো শুনে ও আবেগের বশে জোরে ধরে কান্না করে। তখন আশেপাশে সবাই আমাদেরকে দেখতেছে। কি করছো ছাড়ো আমাকে, সবাই দেখছে তো, সবাই কি ভাববে আমাদের। এর মধ্যে ওর বাস চলে এসেছে। তারপর তানজু আমাকে সেরে বাসে উঠলো। ধীরে ধীরে বাস চলছে, আর সাথে তানজু আমার কাছ থেকে দৌড়ে চলে যাচ্ছে। এরপর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে অফিসে চলে আসলাম। অফিসে এসে কিছুতেই মন বসছে না। রিয়া তো ছুটিতে আছে, এদিকে আমি বাসাতেও ঈশিতাকে রাগিয়ে এসেছি। কে জানে ও এখন কি করছে। কোনো মতে দিনটাকে পার করে দিলাম। সন্ধ্যার সময় বাসায় ফেরার পথে ঈশিতার জন্য একগুচ্ছ গোলাপ ফুল সাথে চকলেট নিয়ে নিলাম। আসলে গোলাপ আর চকলেট ঈশিতার খুব প্রিয়, তাই ওর রাগ ভাঙানোর জন্য এগুলো নিলাম। এরপর আমি বাসে চলে আসলাম, কিন্তু বাসে এসে দেখি পুরো বাড়ি অন্ধকার। আমি অবাক হয়ে গেলাম। এরপর ধীরে ধীরে লাইট জ্বালিয়ে নিলাম। কি ব্যাপার, বাসার কেউ নেই, কোথায় গেল সব? এবার ঈশিতার রুমে গেলাম, সেখানে গিয়ে দেখি ঈশিতা নেই। তারপর আমার চোখ পড়লো ঈশিতার টেবিলের ওপর, আর সেখানে একটা কাগজটা খুলে দেখলাম ওতে লেখা আছে। প্রিয় আবির, এই চিঠিটা যখন পাবে তখন হয়তো অনেক দূরে চলে যাবো আমি। তখন আর কেউ তোমার ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকবে না, কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না। একটা কথা কি জানো, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তেমনই তুমি থাকতে তোমার ভালোবাসা আমি উপলব্ধি করতে পারিনি। জানো, তুমি যখন একা বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি তেমন কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি যখন তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে তাজনুরের সাথে চলে যাওয়ার কথা বলেছো তখন। জানো, এই দিনটাই আমার সবচেয়ে খারাপ দিন ছিল। তোমাকে অবহেলা করতে গিয়ে নিজের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। এখন তুমি হয়তো বলবে, যে মেয়েটা তোমাকে এত অবহেলা এত অপমান করে সে তোমাকে এত ভালোবাসে কিভাবে? তাহলে শোনো, তুমি যখন বিদেশে যাবে তার একদিন আগে আমি খবর পাই। আসলে ওই দিন যে আমি পার্টিতে ড্রিঙ্কস করে মাতাল হয়ে যাওয়াতে যে ছেলেটা আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল তার সাথেই আমার পথে দেখা হয়। মনে আছে তোমার? আমি সেই 4 বছর আগের কথা বলছি। তখন আমি ওই ছেলেটার কাছ থেকে সব সত্যি জানতে পারি, আর আমার জন্যই তুমি আমার ইচ্ছাটা পূরণ করলে।
আসলে আমি ঘোরের মধ্যে থাকায় কিছু বুঝতে পারিনি। আমি ভেবেছি তুমি হয়তো আমার সব কিছু কেড়ে নিয়েছো। এরপর তুমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে তখনও আমি কষ্ট পাইনি, কারণ ওই দিন তুমি কোনো মেয়ের সাথে যাচ্ছ না। কিন্তু আজ অনেক কষ্ট পাচ্ছি। আজকে তো তাজনুরের সাথে চলে যাচ্ছ, আর এখন হয়তো ভাববে এত কথা বলার মানেটা কি। তার মানে একটা অবশ্যই আছে, সেটা হলো আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি অনেক দূরে। আমি বিষ খেয়েছি। এই দেখো, একদম কান্না করবে না। তাজনুর মেয়েটা অনেক ভালো, তোমায় অনেক খেয়াল রাখবে। আর আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে কখনোই আর নিজেকে কষ্ট দিবে না। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। আব্বু আম্মুর কথা শুনে চলবে, আর তাদের খেয়াল রাখবে, নিজের প্রতি যত্ন নেবে। হিতি, তোমার ঈশিতা। চিঠিটা পড়ার শেষে আমার যেন মনে হলো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। দু চোখ বেয়ে পানি আসে, চোখের পানিগুলো চিঠিতে পড়াতেই চিঠিটা ভেজে ছিঁড়ে গেল। আমি এলোমেলো হয়ে খাটে শুয়ে বললাম, সব কিছু যেন এখনো কল্পনা মনে হচ্ছে। আমি স্বপ্ন দেখছি না তো? কেন এমন করলো ঈশিতা? ও এতগুলো দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো, আর আজকের দিনটা অপেক্ষা করতে পারলো না? আসলে তুমি আমাকে কখনো ভালোবাসো না ঈশিতা। যদি ভালোবাসতে তাহলে কখনো ছেড়ে যেতে না। আসলে কি জানো, সত্যিকারের ভালোবাসাগুলো বড়ই অদ্ভুত। শুরু হয় সুখের মাঝে আর শেষ হয় বড় দুঃখের মাঝে। অনেক ভালোবাসি তোমায়। আমাকে এভাবে একা না করেও গেলে পারতে। কথাগুলো বলতেছে আর হঠাৎ মাথাটা ঘুরে আসলো, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হয় আর কিছুক্ষণ পরেই চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর কি হলো ঠিক মনে নেই। নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে। চোখগুলো ঠিক মতো খুলতে পারছি না। ধীরে ধীরে চোখ খুলে তখন আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। এরপর একজন ডক্টর আসলেন। অভিনন্দন। ও, আপনি তো জানেন না, আপনি আর 47 দিন পর কোমা থেকে ফিরলেন। আপনাকে 50 দিন সময় দেওয়া হয়েছিল। যদি 50 দিনে কোমা থেকে ফিরে না আসতেন তাহলে আপনাকে আর কখনো কোমা থেকে ফেরানো যেত না। আপনার ভাগ্য ভালো ছিল, আর আল্লাহ তাআলা আপনার সহায় ছিলেন, এজন্যই বেঁচে গেছেন। সবই বুঝলাম, কিন্তু আমার বাড়ির সবাই কোথায়? আমার বাড়ি থেকে কি কেউ আসেনি? হ্যাঁ, আছে তো। আপনার সমবয়সী একটা মেয়ে ছিল, যে ঘন্টার পর ঘন্টা আপনার বেডটির পাশে দাঁড়িয়ে থাকতো আর কান্না করতো। আজকে কি সেই মেয়েটা এসেছে? না, এখনো আসেনি, তবে উনি এই সময়ে আসেন। আজকে যে কেন দেরি করছে বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আমাকে এখন যেতে হবে। আর হ্যাঁ, আপনার এখন চলাফেরা করা বারণ। একদম চলাফেরা করার চেষ্টা করবেন না, কারণ আপনি এখনো ঠিকমতো সুস্থ হয়ে ওঠেননি। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ ডক্টর। এরপর আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। কি ছিলাম আর কি হয়ে গেলাম? কিভাবে আমার ভালোবাসাটা এভাবে মোড় নিল? জীবনটা সব এলোমেলো হয়ে গেল। আমি যেন একটা লাশ হয়ে বেঁচে আছি। এসব ভাবতেই চোখটা বুঝে এলো। তখন হঠাৎই কারো উপস্থিতি টের পেলাম। চোখ খুলে দেখি ঈশিতা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার অন্ধকার পৃথিবীতে যেন আলো ফিরে এলো। তারপর আমি ওকে চোখের সামনে দেখতে পেয়ে তার উপরে আমার হাতে ইঞ্জেকশনটা খুলে উঠতে গেলাম, আর এক দৃষ্টিতে ওদেরকে তাকিয়ে রইলাম। কি হলো মিস্টার, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ভূত দেখেছেন নাকি? তুমি? এরপর আমি ঈশিতাকে দেখে জড়িয়ে ধরতে যাচ্ছি, কিন্তু পারছি না। পরে যেতে লাগলাম। তখন ঈশিতা আমাকে ধরে ফেললো। তারপর আমাকে ধরে আমার বেডে বসিয়ে দিল। ও আমার সাথে আমার পাশেও বসলো। তারপর আমি সাথে সাথে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এসব কি হচ্ছে বুঝতে পারছি না। ঈশিতা আমাকে জড়িয়ে ধরলো। হেই পাগল, কান্না করেছো কেন? আমি তো এখানেই আছি। এই দেখো, তোমার ঈশিতার কিচ্ছু হয়নি। তোমার ঈশিতা তোমারই আছে। আরে কান্না করছো কেন? অনেক বেশি ভালোবাসি তোমায়। এত সহজে কি ছেড়ে যেতে পারি? তাহলে আমার সাথে এরকম করলে কেন? আর ওই চিঠিটার মানে কি? আমাকে সবকিছু খুলে বলো। আসলে ওই চিঠিটা মিথ্যে ছিল। তোমার অবহেলার মেনে নিতে না পেরে আম্মুর সাথে পরিকল্পনা করে এই নাটকটা করেছিলাম, কিন্তু তাতে এরকম হবে কখনো জানা ছিল না। এরকমটা নাও করলেও পারতে। যাও, ভালোবাসি না তোমাকে। ওলে আমার বাবুটা মনে হয় রাগ করছে। আর কখনো এমন করব না। আসো, তোমাকে আদর করে দিই জান। পাগলি বউ।